আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। অলরেডি যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমিও একটু চেক করে নিব। সো সবাই একটু দ্রুত চলে আসো। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা, এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ, একদম এ টু জেড। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা টাইপ ইনশাআল্লাহ তোমাদেরকে কভার করে দিব। সো সবাই একটু দ্রুত চলে আসো। যারা অলরেডি চলে আসছো তারা একটু আমাকে কষ্ট করে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি একটু চেক করে নেই। ওকে, ওকে, এখান থেকে সবকিছু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। সো সবাই একটু চলে আসো এবং আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, জি ভাইয়া ক্লিয়ার, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি কালক্ষেপণ করব না, কারণ রমজান মাস এমনিতেই অনেক রাতে ক্লাস হয়। সো আমরা দ্রুত ক্লাসে চলে যাই। ওকে, সো সর্বপ্রথম আমি ওই যে প্রতিবারের ন্যায় ক্লাসের শুরুতেই এই অধ্যায় থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যতগুলান প্রশ্ন আসছে একদম ধরে ধরে প্রত্যেকটাই সমাধান করে দিব। তাহলে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন হয় এটার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তার পরবর্তীতে গুচ্ছর আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানকার প্রশ্নগুলান, যেগুলো একদম টপ নচ প্রশ্ন, সেগুলো সমাধান করব। সো সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা সমাধান করতেছি এটা একদম রিসেন্ট সালে আসা প্রশ্ন গুচ্ছতে, সেটা হচ্ছে 24-25, একদম সহজ একটা প্রশ্ন। সবাই একটু উত্তর করার ট্রাই করবা। এর থেকে আসলে সহজ কোশ্চেন মনে হয় না। খুবই সহজ একটা কোশ্চেন, দেখি সবার আগে কে পারো। দেখো এখানে কি বলছে, যে একটি চাকার জড়তার ভ্রামক হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে শ্রেষ্ঠ টর্ক কত হবে। দেখো এই টর্ক টপিকটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো টর্ক, টর্ক মূলত কি? টর্ক হচ্ছে আমাদের ঘূর্ণন বল, তাই না? একদম বাংলা ভাষায় যদি আমরা বলি টর্কটা কি ভাইয়া, টর্কটা হচ্ছে আমাদের ঘূর্ণন বল। ধরো তোমার টর্কের সূত্র মনে নাই, তাহলে কি করবা? তাহলে কি আলটিমেটলি হচ্ছে, অনেকেই এই ঝামেলাটা করে যে কৌণিক সূত্র আলাদাভাবে মুখস্থ করে, রৈখিক সূত্র আলাদাভাবে মুখস্থ করে। এটার কিন্তু কোনো দরকার নাই। তুমি রৈখিক সূত্র বনে যদি থাকে তোমার, তাহলে তুমি অটোমেটিক ওইখান থেকে কনভার্ট করতে পারবা। অটোমেটিক কি করতে পারবা? কনভার্ট করতে পারবা। দেখো যেমন আমরা যদি রৈখিক সূত্র বলি যে ভাইয়া বল নির্ণয় সূত্র কি, এফ ইকুয়াল টু এম এ, টর্কটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বল, যেটা কি ঘূর্ণন বল, তাই না? তাহলে দেখো এই যে এফটাকেই টাও দ্বারা প্রকাশ করা হয়, এফটাকেই টাও দ্বারা প্রকাশ করা হয়, আই এমটা হয়ে যায় আই, আর কৌণিক ত্বরণ তার মানে আলফা হয়ে যাবে। তার মানে এইটা কি ছিল? এটা হচ্ছে রৈখিক সূত্র ছিল। এটা হচ্ছে কি ছিল ভাইয়া? রৈখিক সূত্র। আর এইটা হয়ে গেল কি? কৌণিক সূত্র। দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সূত্রকে তুমি কৌণিকে কনভার্ট করতে পারবা। যেমন এখান থেকে আরো একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, অলরেডি জিএসটি তে আসছিল, একটু পরে সেটারও সমাধান প্রশ্ন পাবো। তো আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া রৈখিক ভরবেগের সূত্র কি, তার মানে তোমরা অবশ্যই বলবা পি ইকুয়াল টু এম ভি। তো এখন যদি আমি বলি যে এই সূত্রটাকে কৌণিকে কনভার্ট করো, তাহলে পিটা হয়ে যায় এল, আই এমটা হয়ে যায় আই, আর ভিটা হয়ে যায় ওমেগা। তার মানে এল ইকুয়াল টু আই ওমেগা। দেখো এই যে এই দুইটা সূত্র, টাও ইকুয়াল টু আই আলফা এবং এল ইকুয়াল টু আই ওমেগা, খুবই 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 মারাত্মক ইম্পর্টেন্ট। এবং টর্কের আরো সূত্র আছে, যেমন আমরা টর্কের যে বেসিক জিনিসটা জানি যে ভাইয়া আমরা এফ ইকুয়াল টু সরি আমরা দেখো টাও ইকুয়াল টু লিখতে পারবো আর ক্রস এফ, আর ক্রস এফ। এই সূত্রটা একদম হুবহুব সূত্র আকারেই পরীক্ষায় আসে। আর একটা আছে ঘূর্ণ, আমরা যেহেতু কৌণিক ভরবেগ পড়লাম, সো সেখান থেকে আমরা এল ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আর ক্রস পি। মারাত্মক ইম্পর্টেন্ট দুইটা সূত্র, ঠিক আছে? সো টর্ক এবং আমাদের হচ্ছে কৌণিক ভরবেগ, এই দুইটা থেকে কিন্তু অলরেডি গুচ্ছতে অনেকবার প্রশ্ন আসছে। সো আমরা এই সূত্রের কয়েকটা ফরমেশন জানলে কিন্তু দেখা যায় যে এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে। এখন এখান থেকে আরো কি করতে পারে?
এইখান থেকে তোমাদের জড়তার ভ্রামকটা মিসিং থাকতে পারে। তাহলে জড়তার ভ্রামক যদি মিসিং থাকে তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এম আর স্কোয়ার। আর যদি চক্রবর্তী ব্যাসার্ধ থাকে তখন আমরা এম কে স্কোয়ার লিখতে পারবো। বুঝতে পারছো? তো এইখান থেকে যেভাবেই ঘুরাই পেঁচাই প্রশ্ন আসুক না কেন এর মধ্যে থেকে আসবে। সামনে আমরা একটু পরে যখন যাব, টর্ক টপিকটা কিন্তু গুচ্ছর জন্য মারাত্মক 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 লেভেলের ইম্পর্টেন্ট, সামনে আমরা পাবো। ঠিক আছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসছে, আবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অলরেডি প্রশ্ন আসছে। তো আমরা এই প্রশ্নটা সমাধান করি, দেখি এইগুলোর মধ্যে কোনটা সূত্র পড়তেছে। ভাই আমাদের কি দেওয়া আছে দেখো, বেশি পেঁচাই নাই, এটা জড়তার ভ্রামক আই দেওয়াই আছে, আবার কৌণিক ত্বরণ দ্যাট মিন্স আলফার মান দেওয়াই আছে। তাহলে তোমাকে টর্ক বের করতে বলছে, তাহলে আমরা সিম্পল সূত্র ফেলাই দেব, টাও ইকুয়াল টু আই আলফা, জাস্ট গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। দেখো 10 ইন্টু 10 দ্যাট মিন্স আমাদের 100। সো আমাদের অ্যান্সার চলে আসতেছে কত ভাইয়া, বি নাম্বারটা। খুবই সুন্দর একটা প্রশ্ন, অনেক সহজ একটা প্রশ্ন, অনেক সহজ একটা প্রশ্ন। বাট এই প্রশ্নটাই যদি ঘুরায় পেঁচায় দেয় তাহলে কিরকম ভাবে আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করাই দিছি। দেখো টর্কের এভাবে আসতে পারে, আবার জড়তার ভ্রামক মিসিং থাকতে পারে, আবার কৌণিক ভরবেগ থেকে মাঝে মধ্যে আসে, কারণ দুইটা সূত্র প্রায় একই রকম। ঠিক আছে, তো কৌণিক ভরবেগটাও আমি তোমাকে দেখাই দিলাম। তো সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো তো ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? এই তো মোটামুটি, এই তো তুমি অ্যান্সার করে ফেলছো, সাদেকে অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের কি হবে, আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। সাবাস। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো আমরা প্রশ্ন কিন্তু এভাবেই পড়বো যে ভাই একটা প্রশ্ন এভাবে আসছে, তার মানে এই প্রশ্নটা তো বারবার একইভাবে রিপিট আসবে না। তাহলে ওই প্রশ্নটা কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে সেটা আমাদেরকে জানতে হবে, এবং আমরা সেইভাবেই তোমাদেরকে ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখো এটাও অনেক সহজ একটা প্রশ্ন, এটাও 24-25 সেশনে এই অধ্যায় থেকে অনেক সহজ সহজ প্রশ্ন আসছে। দেখো বৃত্তাকার পথে 72 কিলোমিটার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন গাড়ির ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে 1 ms ইনভার্স 2, বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? সো দেখো ব্যাসার্ধগুলান সবগুলাই মিটারে আছে, মিটারে আছে, মিটারে আছে। ফিজিক্সে মাথা ঠান্ডা রাখা পরীক্ষার হলে অতীব জরুরি একটা বিষয়। তুমি যদি মাথা গরম করে ফেলো তাহলে উল্টাপাল্টা অ্যান্সার দাগাই দিয়ে চলে আসবা। দেখো আমাদের একক কনভার্সন করব কি করব না, যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিব কি নিব না, এটা অলওয়েজ অপশন বলে দিবে। তোমাকে প্রশ্নই বলে দিবে যে ভাই তুমি একক কনভার্ট করবা কি করবা না, তোমাকে প্রশ্নই বলে দিবে যে ভাইয়া তুমি একক কনভার্ট করবা কি করবা না। দেখো এইখানে সবগুলাই মিটারে আছে, তার মানে এটা অবশ্যই আমাকে এমএস ইনভার্স 1 এ আনতে হবে। তাহলে আমি বিগত ক্লাসেও আমি বলছিলাম যে ভাই কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে আনতে একদম সহজ একটা টেকনিক কি, জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দিবা। তাহলে এখানে 10 আসবে, 36 দিয়ে যদি কাটো তাহলে 2 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 20, তার মানে এখানে আসতেছে 20 এমএস ইনভার্স 1। ওকে, দেখো আমাদের এখানে বৃত্তাকার পথে সমদ্রুতিতে দ্যাট মিন্স এটা ভির মান দেওয়া আছে, তারপরে কেন্দ্রমুখী ত্বরণ দ্যাট মিন্স আমাদের এসির মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ব্যাসার্ধ। দেখো সিম্পল সূত্র যে ভাই কেন্দ্রমুখী বল, যদি আমরা কেন্দ্রমুখী বল লাগবে না, দেখো আমরা জাস্ট ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র দিয়ে করলেই হবে। দেখো তুমি যদি দেখো যে ভাইয়া কোনো বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ভি বেগে ঘূর্ণায়মান থাকে তাহলে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখন আমরা ভি স্কোয়ার ডিভাইডেড বাই যদি আর বসাই দেই তাহলে আমাদের আর এর মান লাগবে, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এসি, দ্যাট মিন্স ভির মান কত 20। আমরা হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে দুইটা 20 ইন্টু 20 লিখবো, আর এসির মান কত ভাইয়া 1। তাহলে দেখো আলটিমেটলি 2 দুগুণ 4 আর 2টা 0, তাহলে 400 মিটার আসতেছে। তাহলে 400 মিটার কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো এই আপনাদের সবার কমেন্ট পাচ্ছি না কেন ভাই, এগুলো তো অনেক সহজ প্রশ্ন, একটু ট্রাই করো। আমি ক্লাসে কি বলি যে ভাই যত পারো আমার ক্লাসে ভুল করো, কোনো প্যারা নাই। তুমি যদি ভুল করো, অ্যান্সার ভুল হয়, আমি কি তোমাকে বকা দিব না, আমি তোমাকে আরো অ্যাপ্রিশিয়েট করবো, তুমি চেষ্টা করতেছো। বাট তোমরা এই যে ক্লাসে জাস্ট চুপ করে বসে থাকবা, এটা আমার অনেক খারাপ লাগে। তুমি যতটুকু পারো ততটুকুই অ্যান্সার করবা, চেষ্টা করো, চেষ্টা করলেই শিখতে পারবা। চুপ করে থেকো না ভাই, এটা তোমাদের লাস্ট সুযোগ। এই সুযোগটা মিস করলে হয় তোমাকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হবে, আর যারা সেকেন্ড টাইম আসো পাবলিকের পড়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে একটু চেষ্টা করতে হবে ভাই। আমরা যেভাবে আমাদের সর্বোচ্চটাতে চেষ্টা করতেছি, তোমরা আমাদেরকে কোঅপারেট করো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এমন ভাবেই পড়াবো যাতে তুমি পরীক্ষার হলে সর্বোচ্চ বেনিফিটেড হও। ওকে, আচ্ছা, তাহলে চলো আমি সবার রেসপন্স দেখতে চাই। ঠিক আছে, যাদের চান্স পাওয়ার ইচ্ছা আছে তারা সবাই কমেন্ট সেকশনে আমাকে রেসপন্স করবা, ভুল হলে কোনো প্যারা নাই। আর যদি মনে হয় যে ভাই আমি পড়াশোনা করতেছি জাস্ট এমনি, বাসা থেকে বলতেছে একটা পরীক্ষা আছে পরীক্ষা দেই, তো এইরকম কন্ডিশন হলে তোমাদের ইচ্ছা। বাট যদি ন্যূনতম চান্স পাওয়ার ইচ্ছা থাকে ভাই, চেষ্টা করো, আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবা যে তুমি যে এই চেষ্টাটা করতেছো না,
এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক বেনিফিট তুমি পেয়ে যাবা। কারণ তুমি যদি এখন ভুল করো তাহলে কোথায় ভুল করলা, কেন ভুল করলা, এই বিষয়গুলো মাথার মধ্যে গেঁথে যাবে আমি বুঝাই দেওয়ার পরে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, তখন আমি যতই ভালো মতো বুঝাই না কেন, তুমি তো আসো যে তোমার আলটিমেটলি তোমার ফ্লোতে তুমি আসো, তখন ওই বিষয়টা ভালো মতো মাথায় ঢুকবে না। ওকে, আচ্ছা। পরবর্তীতে আসি আমরা নেক্সটে। এইটা একদম ফিক্সড একটা মান, এটা এইচএসসি তে অনেকবার আসছে এই কোশ্চেনটা। দেখি কার কার মুখস্থ আছে। হাতে ক্যালকুলেশন করতে হবে কিন্তু এই জিনিসটা, হাতে ক্যালকুলেশন আলটিমেটলি ফিক্সড মান। পদার্থবিজ্ঞানে আমরা কিছু ফিক্সড মান পাই, ফিক্সড ক্যালকুলেশন পাই, সেগুলো আমরা কষ্ট করে মুখস্থ রাখা লাগে। তো এটাও এমন ধরনের একটা প্রশ্ন 23-24 জিএসটি তে আসছিল। তো সবাই একটু করেন দেখি। দেখি দেখো কি বলছে যে ভাইয়া একটি দেয়ালের ঘড়ির কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার হলে কৌণিক বেগ কত। তাহলে আমাদের এইখানে সবার আগে খেয়াল করতে হবে যে ভাই কৌণিক বেগ বের করতে বলছে, বুঝলাম। তোমাকে দেখতে হবে যে মিনিটের কাঁটার বলছে নাকি সেকেন্ডের কাঁটার বলছে নাকি ঘন্টার কাঁটার বলছে। মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা নাকি ঘন্টার কাঁটা, প্রত্যেকটা কন্ডিশনের জন্য উত্তর আলাদা আলাদা হবে। প্রত্যেকটা কন্ডিশনের জন্য কি হবে, উত্তর আলাদা আলাদা হবে। দেখো আমাদের মিনিট বলা আছে, তার মানে আমরা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি জানি, 2π/t। তাহলে ভাই মিনিটের মিনিট তার মানে কি আমাদের ওই যে ঘুরে আসবে, তার মানে আমাদের কত হবে, 60 × 60, দ্যাট মিনস 3600। এখন এইটারে ভাগ করলে যেটা আসবে এটা একটা ফিক্সড মান না ভাই, ফিক্সড মান না। যে মিনিট দেখো মানে আমি একটু লিখে দেই যে সেকেন্ড যদি থাকে, সেকেন্ড যদি থাকে তাহলে তুমি 2π/60 দ্বারা ভাগ করবা। তোমার যদি মিনিট থাকে, মিনিট থাকে, মিনিট যদি থাকে তাহলে তুমি 60 × 60 মানে 3600 দ্বারা গুণ করবা, ভাগ করবা 2π-কে। আবার যদি ঘন্টা থাকে, আবার যদি ঘন্টা থাকে তাহলে তুমি 60 × 60 × 12 এটা দ্বারা ভাগ করে দিবা। প্রত্যেকটা ক্ষেত্রেই ফিক্সড মান পাওয়া যাবে, মিনিট, সেকেন্ড, ঘন্টা প্রত্যেকটা ক্ষেত্রেই ফিক্সড মান পাওয়া যাবে। এটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1.74 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এটা একদম ফিক্সড একটা মান। সো আমাদেরকে কষ্ট করে একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে, কারণ হাতে ক্যালকুলেশন যদি তুমি কাটাকাটি করে করতে চাও তাহলে অনেক সময় সাপেক্ষ এবং একুরেট বানানোটা টাফ। আর এটা শত গুলি বা বোমা মারলেও এটা কোনোদিন চেঞ্জ হবে না যে ভাই ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত। অলওয়েজ সবসময় 1.74 × 10⁻³ এইটাই আসবে, এইটাই আসবে, বারবার এইটাই আসবে। এটা যদি বোমা মারো তাও তোমার কি হবে না, এটা চেঞ্জ হবে না কখনোই, এটা তাও চেঞ্জ হবে না। সো ফিক্সড মান আমরা কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে যদি যাই, দেখো নেক্সট এই কোশ্চেনটা আমি বলছিলাম না, আমি শুরুতেই বলছি তোমাদেরকে যে ভাই জিএসটি তে কিছু প্যারাদায়ক ক্যালকুলেশন থাকবে, অনেক বড় বড় ক্যালকুলেশন থাকবে, সময় সাপেক্ষ। সো এই ক্যালকুলেশন গুলো একটু পরে করার চেষ্টা করবা। 3 স্টেপের পদ্ধতিতে আমি তোমাদেরকে পরীক্ষা দিতে বলছিলাম। সো 3 নাম্বার রাউন্ডে গিয়ে এই টাইপের কোশ্চেন ক্যালকুলেশন করবা। দেখো কোশ্চেন সহজ কিন্তু হাতে ক্যালকুলেশন একটু ঝামেলা। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া জিএসটি তে 23-24 আসা প্রশ্ন, একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে, মানে কিলোমিটার পার আওয়ার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। দ্যাট মিন্স মোড় নিচ্ছে, তাহলে কি করতে হবে, ব্যাংকিং কোণ, তাকে উলম্বের সাথে কত কোণ কত কোণে হেলতে হবে। সো দেখো ব্যাংকিং কোণ কিন্তু অলওয়েজ উলম্বের সাথেই হয়। স্যারেরা মাঝে মাঝে স্যারেরা চালাকি করে এখানে আনুভূমিকের সাথে দেয়, তখন কিন্তু 90 থেকে বাদ দিয়ে দিতে হয়। যেহেতু উলম্বের সাথে বলছে তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে দেখো ব্যাংকিং কোণের অনেক সূত্র আছে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাই আমাদের প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে, ওই ডাটা অনুযায়ী সূত্র সিলেক্ট করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি যে ভাই এখানে বেগের মান দেওয়া আছে, দ্যাট মিন্স ভি দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে। তাহলে ভি আর কোথায় থাকে, আমরা সবাই জানি যে ভাইয়া ট্যান থিটা, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু একবারে লিখি ট্যান ইনভার্স ভি স্কয়ার। এই বোর্ডগুলো না এত সেনসিটিভ, মানে একটু যদি পোকাও পড়ে তাহলে ল্যাক করা শুরু করে দেয়। তো এখানে যদি মশা পড়ে দেখবে যে লেখা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি ভাইয়া, যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। দ্যাট মিন্স এইখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখন জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে, বাট ক্যালকুলেশনে একটু প্যারা দিবে। দেখো এইটাকে আমাকে কি করতে হবে ভাইয়া, এইটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ আমাদের হচ্ছে একক কনভার্ট করে দিতে হবে, কারণ ওই যে ব্যাসার্ধ মিটারে আছে। কি আছে ভাইয়া, ব্যাসার্ধ যেহেতু মিটারে আছে তাহলে আমাকে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে দেখেন এইখানেই প্যারা খাবেন, 24/3.6। এটাকে তুমি যদি একুরেট ভাগ করো তাহলে তুমি কত পাবা জানো, 6.67। তো এই ভাগটা করতে একবার প্যারা খাবা, তারপরে আসো। এটা কিন্তু করা যাবে না বিষয়টা এমন না, একটু সময় সাপেক্ষ, তোমাকে দশমিক তুলে দিয়ে গুন গুন করে করে সামনে আগাইতে হবে।
এখন দেখো, তাহলে আমরা এখানে মান যদি বসাই দেই যে ভাইয়া tan ইনভার্স তাহলে আমরা ওই যে হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 6.67 ইনটু 6.67 লিখবো ডিভাইডেড বাই আর এর মান কত ভাইয়া 30 ইনটু 9.8। এখন তোমাকে এই সবগুলা গুণ করতে হবে সিম্পলি। দেখো এই ক্যালকুলেশনটা একটু প্যারাদায়ক, একটু না ভালোই প্যারাদায়ক, অনেক সময় লাগবে। সো এই ক্যালকুলেশন গুলান অলওয়েজ মনে রাখবা যে ভাইয়া যেই ক্যালকুলেশন তোমাকে প্যারা দিবে, হ্যান্ড ক্যালকুলেশনে যে প্যারা দিবে তাকে কখনোই প্রথম দেখায় তুমি অ্যান্সার করতে যাবে না। এটা হলো টাইম কিলিং ম্যাথ। স্যারেরা ইচ্ছা করে এরকম দিয়ে থাকবে 25টা কোশ্চেনের মধ্যে 2-3টা কোশ্চেন বা 2-1টা কোশ্চেন বা একটা কোশ্চেন বাধ্যতামূলক থাকবেই যেখানে সহজ থাকবে, কিন্তু এটা একটা ফাঁদ, টাইম কিলিং ম্যাথ। তুমি এখানে যত সময় নষ্ট করবা তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, ঠিক আছে? সো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো যে ভাইয়া 6.67 ইনটু 6.67 এটাকে গুণ করে দাও, তারপরে হচ্ছে 30 ইনটু 9.8 গুণ করে দিয়ে তারপরে ভাগ করে দাও, দেখবা যে আমাদের 0.15 এই যে সি নাম্বারটা চলে আসবে। এখানে ক্যালকুলেশন করে ভাগ করে দেখবা যে 0.15 চলে আসতেছে। বাট এটা একটা টাইম কিলিং ম্যাথ, সময় লাগবে, করা যাবে না বিষয়টা এমন না, হাতে ক্যালকুলেশন করা যাবে বাট সময় লাগবে। সো এই ক্যালকুলেশন গুলান ধরো তুমি এই ক্যালকুলেশনটা স্কিপ করলা, লাস্টে গিয়ে সময় পাইলা না, কোনো প্যারা নাই ভাই, তুমি 1 মার্ক সাইরা দিছো খালি। কিন্তু তুমি যদি এই ক্যালকুলেশন করতে গিয়ে 2 মিনিট 3 মিনিট নষ্ট করো, তাহলে তুমি লাস্টে গিয়ে দেখবে যে তুমি 5টা কোশ্চেন ছেড়ে দিয়ে বসে আছো যে ভাই সময় নাই, খাতাকারে নিয়ে চলে গেছে। ওকে, তো স্যারেরা এই টাইম কিলিং ম্যাথগুলো ইচ্ছা করে দিবে। তাহলে এই ম্যাথে তোমার করণীয় কি ভাইয়া? এই ম্যাথে করণীয় হচ্ছে তোমার প্রসেসটা জানা, যে ভাই কোন সূত্রে অ্যাপ্লাই করে সামনে যাচ্ছে। তো এখন যদি আসে তাহলে ডাটা চেঞ্জ করার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি এমনই আসার সম্ভাবনা ওই যে 25টার মধ্যে মাত্র 1-2টা প্রশ্ন। বুঝতে পারছো ভাইয়া? আমার কথা কি ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন টাইম কিলিং ম্যাথ এইখানে স্যারেরা ইচ্ছা করে দিয়ে থাকবে। তুমি শিওর থাকো 25টার মধ্যে 2 থেকে 3টা প্রশ্ন বড় বড় ক্যালকুলেশন থাকবে। তার মানে আমাকে প্রথম দেখায় এটা কখনোই অ্যান্সার করা যাবে না। লাস্টে গিয়ে যদি সময় পাই তাহলে আমি অ্যাপ্রোচ করতে থাকবো, বাট প্রথম দেখায় এখানে টাইম নষ্ট করা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে এই কোশ্চেনটা ভাইয়া রিসেন্ট 5 বছরে গুচ্ছতে 2বার রিপিট আসছে, ঠিক আছে? এত পরিমাণ গুরুত্বপূর্ণ। দেখো এই কোশ্চেনটা কি বলছে যে ভাই গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা দেওয়া থাকলে নারিকেলের ত্বরণ কত? দেখো এটা অনেক সহজ। সো এইখান থেকে ধরো এটা একটা গাছ, যদিও মোমবাতির মতো হয়ে গেছে, প্যারা নাই। তো এইখান থেকে একটা ধরো নারকেল পড়তেছে, তাহলে নারকেল নিচের দিকে পড়তেছে। এখন এই নিচের দিকে পরে ত্বরণে কত পড়তেছে সেটা বের করতে হবে। এখন বাতাস তো আছে, আমাদের বায়ুমণ্ডলে বাতাস আছে, তাহলে বাতাস তো একটা বাধা ক্রিয়েট করবে। তো দেখো এটা একদম সহজ ভাবে তুমি কিভাবে মনে রাখবা সূত্রটা? আমরা কি জানি ভাই, F ইকুয়াল টু mg জানি না? যখন সিম্পল জানি আমরা যে ভাই F ইকুয়াল টু mg, বল নির্ণয়ের সূত্র আমরা জানি। যখন বাতাসের বাধা থাকবে তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে ওই বাতাসের বাধাটা বিয়োগ হবে। তার মানে F ইকুয়াল টু আমরা কি জানি, mg। তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো বাতাসের বাধা থাকলে ওই বাতাসের বাধাটা জাস্ট বিয়োগ, শেষ। বাতাসের বাধাটা বিয়োগ, শেষ। দেখো এখন ক্যালকুলেশন করবা। তাহলে দেখো এখন F ইকুয়াল টু আমরা m এ লিখতে পারি না, আবার এখানে mg আছে, মাইনাস f ড্যাশ আছে। ওকে, তাহলে এখন এই যে a mg মাইনাস f ড্যাশ ডিভাইডেড বাই m, এখন মান বসাই দিয়ে ক্যালকুলেশন করো। তাহলে এখানে কত, 2 কেজি, তাহলে 2 ইন্টু 9.8 মাইনাস f ড্যাশের মান কত ভাইয়া? 8.6 বাতাসের বাধা ডিভাইডেড বাই আমাদের 2। তাহলে এখন দেখো এই যে আমি বলছিলাম 9.8 এর কয়েকটা গুণিতক তোমাকে মুখস্থ রাখতে হবে। এটাকে 2 দ্বারা গুণ করলে 19.6 হয়, তাহলে হাতে ক্যালকুলেশন তাড়াতাড়ি দৌড়াবে। আর এখানে মাইনাস 8.6 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে যদি আমরা করে দেই তাহলে কত আসতেছে দেখো তো? তাহলে আমাদের 9, তাহলে 10, তাহলে আলটিমেটলি 5.5 চলে আসতেছে। এই তো আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার চলে আসতেছে। 5-এর কি ভাইয়া? 5-এর এ নাম্বারটা রাইট অ্যান্সার চলে আসতেছে। তাহলে দেখো সহজে কিভাবে মনে রাখবা যে ভাই আমরা জানি F ইকুয়াল টু mg লেখা যায়, F ইকুয়াল টু ma লেখা যায়। অভিকর্ষ ত্বরণ যদি নিচের দিকে প্রবাহিত হয় তখন তো আমাদের অভিকর্ষ ত্বরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে চলে আসবে। তো এখন বাতাসের বাধা থাকলে F ইকুয়াল টু mg এর জায়গায় আমরা জাস্ট মাইনাস করে দেব বাতাসের বাধা, তারপরে F ইকুয়াল টু ma লেখা যায়। তাহলে ওইখান থেকে তোমাকে ত্বরণ বের করতে হবে। এটা একদম সহজ ভাবে আমি তোমাকে কিভাবে তোমরা মনে রাখতে পারো সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখাই দিলাম, ঠিক আছে? এটা যদি আমি একদম বেসিক দিয়ে তোমাকে বুঝাইতে চাই তাহলে আরো অনেক কিছু বলা যায়, বাট দরকার নাই, এখানে যে সূত্র মনে রাখলেই চলবে। এখানে তোমার রিটেন নাই। ঢাকা ইউনিভার্সিটির যদি প্রস্তুতি তোমরা এখন নিতে তাহলে আমি এটা কিভাবে আসে প্রমাণ করে দিতাম, কারণ সেখানে রিটেনেও আসতে পারে। বাট জিএসটি তে রিটেন নাই, তার মানে তোমাকে সূত্র জানতে হবে, অ্যাপ্লিকেশন জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই তো মোটামুটি সবাই পারতেছো যে ভাইয়া এ এ এ সাবাস। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাব।
নেক্সট এই কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড, দেখো খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে টানা হচ্ছে। আচ্ছা, এত বেগে টানা হচ্ছে, ওকে ঠিক আছে। তাহলে প্রতিটি তারের টান কত? দেখো আমি একটু ডায়াগ্রাম অঙ্কন করে দেই। দেখো এইখানে একটা বস্তু আছে সমান্তরাল 4টা তারে, তার মানে এইখানে একটা দিছে, এইখানে একটা দিছে, এইখানে একটা দিছে, এখানে 4টা তারের টান দিতেছে। বাট এই বস্তুটা একটা ওজন আছে, তাহলে ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে, mg। আর এখানে ধরো টান, প্রথমটার টান টি, দ্বিতীয়টার টান টি, তৃতীয়টার টান টি, চতুর্থটার টান টি। তার মানে এখানে ইন টোটাল দেখো আমরা কি এই বলটা এবং নিচের বলটা অলওয়েজ সমান হবে, তাহলে ইন টোটাল এখানে কয়টা টান আছে? 1 2 3 4। তার মানে আমরা কি লিখতে পারবো যে ভাইয়া 4t ইকুয়াল টু mg। তাহলে এখান থেকে টান বল বের করতে বলছে, তার মানে mg ডিভাইডেড বাই আমাদের কত 4। তাহলে m এর মান কত ভাইয়া? 6। তাহলে 6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এখানে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 দ্বারা ভাগ করলে 4.9। তাহলে 4.9 কে 3 দ্বারা গুণ করো, তাহলে 3 লং 27 7 হাতে 2, তাহলে 3 4 12 13 14, এক ঘর আগে দশমিক, তাহলে 14.7। তাহলে 14.7 কোথায়? এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা মোটামুটি খুব সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে? এটা মোটামুটি খুব সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ। সো এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার ভাইয়া? এটা একটু খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার বলো তো? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু হইছে কিনা? সবার 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 ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? খুব সুন্দর একটা ম্যাথ এটা, ঠিক আছে? 6 নাম্বারের আমাদের কি হবে? সি নাম্বার, ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে, এই নেক্সট প্রশ্নটা জিএসটির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। তো সবার আগে আমি এই প্রশ্নটা সমাধান করার আগে তোমাদের একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো, কারণ এখান থেকে বারবার ঘুরাই পেঁচায় প্রশ্ন আসে। তো দেখো আমরা একটা লাইন সব সময় পড়ছি যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাত দ্যাট মিন্স জে ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের সমান ডেল পি আমরা লিখতে পারবো। এই জিনিসটা আমাকে একটু প্রমাণ করতে হবে, কারণ এইখানে লুকায়িত অবস্থায় আরো অনেক সূত্র আছে। তো দেখো আমরা জানি কি ভাই, বলের ঘাত, ঘাত বল ইন্টু বলের কি একাল, দ্যাট মিন্স এফ টি লেখা যায়। তাহলে ভাঙতে থাকি আমরা, এফ ইকুয়াল টু এম এ টি। আবার এ কে আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর আগে থেকে এখানে টি ছিল একটা, তাহলে টি টি কাটো। তাহলে এখানে কি থাকতেছে ভাইয়া? এম ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তন, তার মানে আমরা এম ডেল ভি লিখতে পারবো। ভরবেগের পরিবর্তন দ্যাট মিন্স আমরা ডেল পি লিখতে পারবো। দেখো প্রথমে ছিল বলের ঘাত, লাস্টে গিয়ে পাইলাম ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা প্রমাণ করলাম। তাহলে দেখো এখানে যদি আমরা সূত্রের সিরিজ আকারে লিখি, তাহলে জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু এম ডেল ভি ইকুয়াল টু ডেল পি। এই কয়েকটা সূত্র ফরজ, একদম মনে রাখা ফরজ, এই কয়েকটা সূত্র ফরজ। এখন তুমি সবগুলাই যেহেতু ইকুয়াল ইকুয়াল, তাহলে তুমি চাইলে এটার সাথে এটার সম্পর্ক লিখতে পারবা, এটার সাথে এটার সম্পর্ক লিখতে পারবা, তোমার ইচ্ছা, প্রশ্নের ডিমান্ড অনুযায়ী তুমি সম্পর্ক বানিয়ে নিতে পারবা। তুমি এফ টি ইকুয়াল টু ডেল পি লিখতে পারবা, তুমি এফ টি ইকুয়াল টু জে লিখতে পারবা, তুমি এফ টি ইকুয়াল টু এম ডেল ভি লিখতে পারবা, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ লিখতে পারবা। ইচ্ছা, প্রশ্নের ডিমান্ড অনুযায়ী তোমাকে এখান থেকে নিতে হবে, কারণ এখানে সবগুলো ইকুয়াল। ওকে, আর একটা সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বেগ কি রাশি ভাইয়া? বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই না? এর মান এবং দিক দুইটাই ভেরি করবে। বেগ একটা ভেক্টর রাশি। তাহলে দেখো যদি কখনো প্রশ্নে দেখো যে ভাইয়া একটা বেগে গেছে আর একটা বেগে ধাক্কা খেয়ে ফিরে আসছে, এক বেগে গেছে আর এক বেগে ধাক্কা খেয়ে ফিরে আসছে, এক বেগে গেছে আর এক বেগে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তার মানে তোমাকে ওই দুইটা বেগ থাকলে, তাহলে এটা ভি1 এটা ভি2 ধরো। সো একটাকে প্লাস ধরতে হবে আর একটাকে মাইনাস ধরতে হবে, অথবা তুমি যদি এইটাকে মাইনাস ধরো তাহলে এইটাকে তোমাকে প্লাস ধরতে হবে। তাহলে দেখো কি আসে, তাহলে আমরা একটু আগে সূত্র শিখলাম এম জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তার মানে ধরো আমরা ভি কে প্লাস ধরছি, ইউ কে যদি মাইনাস ধরি, তাহলে কি আসতেছে? এম ভি মাইনাস মাইনাস ইউ, কারণ ধাক্কা খেয়ে ফিরে আসছে। তাহলে আমরা জে ইকুয়াল টু এম ভি প্লাস ইউ পাচ্ছি। সো এইটা একটা সূত্র আকারেই তুমি মনে রাখবা, এটা একটা সূত্র আকারেই তুমি মনে রাখবা ভাইয়া, যে যদি দেখো যে ভাইয়া কোনো একটা জিনিস ধাক্কা খেয়ে ফিরে আসতেছে, কোনো একটা জিনিস ধাক্কা খেয়ে ফিরে আসতেছে, তাহলে জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ না করে তুমি ডিরেক্ট ভি প্লাস ইউ করে দিবা, ঠিক আছে? কারণ এখন তো রিটার্ন না ভাইয়া, তোমাকে এই যে এইভাবে মাইনাসটা প্লাস করে নিছো এটা দেখারও দরকার নাই, তুমি ডিরেক্ট মনে রাখবা যে ভাই ধাক্কা খেয়ে ফিরে আসলেই মাইনাসের জায়গায় প্লাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। কেন হবে এটা আমরা খুব সুন্দর মতো ব্যাখ্যা করলাম, কারণ বেগ ভেক্টর রাশি, সাইন খেয়াল রাখতে হবে। এখন আসো, এখন আমরা প্রশ্নটা সমাধান করব। তো আমাদের বেসিক শেষ, এইখান থেকে এইগুলো লাগবেই, মাস্ট লাগবে, কারণ এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে, একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 ms ইনভার্স 1 বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে, দেখছো এই যে এত বেগে আগত গেছে
কিক মারার ফলে তার বিপরীত দিকে আসছে, তার মানে দেখো ওই যে গেছে আসছে, তার মানে এখানে প্লাস হবে, বিপরীত দিকে 5 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হইল। তাহলে কিক মারার সময়কাল যদি 0.02 হয়, ফুটবল কর্তৃক প্রযুক্ত বল এফ ইকুয়াল টু ড্যাশ। ঠিক আছে, এখন দেখো আমরা কখন বুঝবো যে ভাই আমাদের এই সূত্র হবে? বলের ঘাত কি জিনিস, ঘাত বল কি জিনিস? ঘাত বলটা হচ্ছে খুব বৃহৎ মানের বল, খুব অল্প সময়ের জন্য কাজ করতেছে। দেখো যখন আমরা ফুটবলকে কিক করি তখন পা দিয়ে গায়ের জোরে কিন্তু আমরা ফুটবলকে লাথি দেই, কিন্তু ওই সংঘর্ষটা পা এবং ফুটবল কত সেকেন্ড ধরে থাকে? জাস্ট ন্যানো সেকেন্ড। আমরা কিন্তু বল প্রয়োগ করতেছি অনেক জোরে, কিন্তু আমাদের এটা স্থায়িত্বকাল কত? অনেক কম। তাহলে এখানে ঘাত বলের কনসেপ্ট আসবেই। তাহলে প্রশ্ন দেখেই তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা এই যে অনেক সূত্র জানলাম, তাহলে আমরা কি জানি? জে ইকুয়াল টু এফ টি, আবার এফ টি ইকুয়াল টু কি লেখা যায়? এম ভি মাইনাস ইউ, যেহেতু এটা ফিরে আসছে তাহলে ভি প্লাস ইউ। তাহলে এখন আমরা এই যে এই দুইটা নিয়ে তুলনা করলে আমাদের এফ এর মান চলে আসবে। তাহলে দেখো এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? যে এম ভি প্লাস ইউ। কেন প্লাস লিখলাম? কারণ ফিরে আসছে, ডিভাইডেড বাই টি করে দাও। তাহলে এম এর মান কত ভাইয়া? 0.4, আর এখানে দুইটাকে যোগ করে দাও, তাহলে 12 প্লাস 5 ডিভাইডেড বাই 0.02। আচ্ছা ক্যালকুলেশন করো, তার মানে 15, 16, 17, তাহলে 0.4 ইন্টু 17 ডিভাইডেড বাই 0.02। এখানে একটা দশমিক তুলে দাও, এখানে 10, এখানে দশমিক তুলে দাও, এখানে কত আসবে? 100। তাহলে 0 0 কাটো, তাহলে 5 দুগুণ 10, 4 5 20, তাহলে 17 দুগুণ 3, 17 দুগুণ 34, দ্যাট মিন্স 340। তাহলে 340 কোথায় আছে ভাইয়া? এই তো, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। মারাত্মক ইম্পর্টেন্ট, জিএসটি তে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সব থেকে বেশি। ওকে, জিএসটি তে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভাইয়া সব থেকে বেশি, জিএসটি তে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এই কনসেপ্টটা সবার, এই কনসেপ্টটা সবার 100% ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? এই কনসেপ্টটা সবার 100% ক্লিয়ার কিনা? 7 নাম্বারটা সবাই বুঝতে পারছেন কিনা? 7 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা? 7 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা বলো তো? 7 নাম্বারটা ভাইয়া সবার ক্লিয়ার কিনা? খুবই 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 সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। দেখো যে বেসিক গুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, সামনে এরকম আরো প্রশ্ন পাবো। দেখো এই যে এই কোশ্চেনটা এখন তোমরা নিজেরাই পাবা, কারণ আমি টর্ক সম্পর্কে প্রথম কোশ্চেনটার মধ্যেই বিস্তারিত আলোচনা করছিলাম। দেখো কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্ক কত? তাহলে টর্কের যে সূত্র আমরা কি জানি? যে ভাইয়া টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে যেহেতু ক্রস গুণফল, দ্যাট মিন্স কস হবে না সাইন হবে? অবশ্যই সাইন। তাহলে আর ক্রস আর এফ সাইন থিটা। তাহলে দেখো এখন বলছে যে ভাইয়া কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার প্রভাবে ঘূর্ণনরত কণা। তাহলে দেখো কেন্দ্রীয় বল ভিতরের দিকে কাজ করতেছে, ব্যাসার্ধ তো এই দিকে কাজ করতেছে, তাহলে এখানে থিটার মান কত? একই সাথে কেন্দ্রমুখী বলের সাথে ব্যাসার্ধ কিন্তু 0 ডিগ্রি কোণে আছে, তাহলে এখানে 0 ডিগ্রি বসাও। সাইন 0 ডিগ্রির মান কত ভাই? 0। তাহলে অ্যান্সার ইজ 0, অ্যান্সার ইজ 0, লাড্ডু সোনা। দ্যাট মিন্স গ নাম্বার প্রশ্ন। সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 0 এর সাথে যাই গুণ করো অ্যান্সার আসবে 0। সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে অ্যান্সারের সাথে যাই গুণ করো না কেন, অ্যান্সারের সাথে যাই গুণ করো না কেন, অ্যান্সার আসবে কি ভাইয়া? 0। অ্যান্সার আসবে কি? 0। এই তো, তৃষা সবার আগে কমেন্ট করছো, ধন্যবাদ। আমাদের অ্যান্সার কি? সি নাম্বারটা। নেক্সটে আসি। এই যে এটা এখন তোমাদেরকে না পারলে খবর আছে, আমি এখনই একটু আগেই বলছিলাম যে এই টপিক থেকে বারবার জিএসটি তে আসে, দেখো এটা একটু ভিন্ন ভাবে আসছে। তো দেখো তো এটা পারা যায় কিনা? যে কোনো বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? ওকে ঠিক আছে, তাহলে আমাকে ডেল পি বের করতে বলছে। তাহলে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। তাহলে দেখো একটু আগেই আমরা কি পাইলাম? এফ টি ইকুয়াল টু ডেল পি লেখা যায়। কই থেকে পাইছি? ওই যে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, ওইখান থেকে পাইছি আমরা। তাহলে এখন ভাইয়া এখান থেকে আমরা এফ ডেল পির মান বের করবো। তাহলে এফ আর টি গুণ করে দাও, তাহলে 15 গুণন 3, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 ওকে 3 আর একে 4, তাহলে 45। দ্যাট মিন্স সি নাম্বারটা রাইট আনসার। দেখছো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি দেখা মাত্রই বুঝে ফেলবা যে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি ভাইয়া দেখা মাত্রই বুঝতে পারবা যে ভাইয়া এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এই তো তুমি অ্যান্সার করে ফেলছো, সি নাম্বার, সাবাস। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন। একটি চাকার ব্যাসার্ধ 1 মিটার, এটি মিনিটে 15 বার ঘুরলে, দেখো এই যে এটা হচ্ছে আর এর মান, আর মিনিটে এতবার ঘুরতেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে এন এর মান। ওকে, তাহলে প্রান্তের রৈখিক বেগ কত? দেখো আমরা রৈখিক বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি জানি? ওমেগা আর। রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক সবাই জানি আমরা, রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক ভাইয়া কি জানি? সবাই জানি। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখন চলো এটাকে ভাঙতে থাকো। দেখো আমরা ওমেগার তো মান দেওয়া নাই, তাহলে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, তাহলে ওমেগার সূত্র কোনটা বসাবো? 2 পাই এন বাই টি।
আর ইনটু অবস্থায় থাকবে আর। তাহলে এখন মান বসাই ক্যালকুলেট করো। তাহলে 2 পাই এন এর মান কত ভাইয়া 15, টির মান কত দেখো প্রতি মিনিটে, দ্যাট মানে 1 মিনিট 60 সেকেন্ড, দ্যাট মিন 60 ইনটু আর এর মান কত ভাইয়া 1। তাহলে কত আসতেছে 15 দুগুণ 30, 4 15 60, তাহলে 2 দুগুণ 4, পাই বাই 2 অ্যান্সার আসতেছে, দ্যাট মিন্স বি নাম্বারটা। বুঝছো? সো এই প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ, এই প্রশ্নগুলো ভাইয়া অনেক সহজ, একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে যে ভাই কিভাবে ক্যালকুলেশন করবা তুমি। ওমেগার তো আরো সূত্র আছে, তুমি এগুলোর সূত্র কেন বসাবা না? 2 পাই বাই টি, 2 পাই এফ, এই দুইটা কেন বসাইলাম না? কারণ ভাই কম্পাঙ্কর মান নাই, পর্যায়কালের মান নাই, আমার দেওয়া আছে এন এর মান, দ্যাটস ওয়াই আমরা 2 পাই এন বাই টি এটা বসাইছি। বুঝছো? তাহলে তোমাকে অলওয়েজ প্রশ্নই বলে দিবে, অলওয়েজ কি, অলওয়েজ প্রশ্ন বলে দিবে ভাইয়া, অলওয়েজ তোমাকে প্রশ্ন বলে দিবে যে তোমার কোন সূত্র ব্যবহার করতে হবে। প্রশ্নের দিকে তাকাইলেই তুমি কোন সূত্র ব্যবহার করতে হবে এটার একটা আইডিয়া পেয়ে যাবা। ওকে, এই যে ভাইয়া এই ধরনের কোশ্চেন নরমালি ভার্সিটিতে খুবই কম আসে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, আনত তলে ঘর্ষণের জিনিসগুলান এগুলো নরমালি বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে একদম ফাটায় আসে, প্রতি বছরই আসে, বাট ভার্সিটিতে খুব কম আসে। দেখো আমি কঠিন জিনিসটা খুব সহজভাবে উপস্থাপন করব, জাস্ট একটু মনোযোগ দাও, এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো দেখো, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 ms ইনভার্স 2 ত্বরণে উঠাতে বস্তুটির প্রয়োজনীয় বল কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো এই ধরনের প্রশ্নে সবার আগে ডায়াগ্রাম অঙ্কন করবা। যখনই তোমার থিটা থাকবে তাহলে তুমি ডায়াগ্রাম অঙ্কন করে, চিত্র অঙ্কন করে বোঝার ট্রাই করবা। তাহলে দেখো আমি যদি চিত্র অঙ্কন করি, তাহলে ধরো এই যে ভূমির সাথে বলছে নাকি দেয়ালের সাথে বলছে, দুইটা কোণ, ওই যে কাজ শক্তি ক্ষমতায় বলা হয়েছিলাম, দেখো ভূ সমতলে, তার মানে এই কোণটার মান কত 30। ওকে ঠিক আছে, তাহলে কি করছে, এত কেজি ভরের একটা বস্তু উপরের দিকে টানতেছে, তার মানে দেখো ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা বস্তুটা মাঝেই আট করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। তাহলে এইখানে উপরের দিকে কি আমাদের এই বলে টানতেছে, ওই বলটার মানই বের করতে হবে, কিন্তু এর একটা ত্বরণ কাজ করতেছে সামনের দিকে, তার মানে এ সামনের দিকে কাজ করতেছে। এইটা হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে দেখো এটার আমি কিভাবে সমাধান করব, এটার একটাই ওয়ে, যতই ঘুরাই পাশায় প্রশ্ন একটা কেন, একটা নিয়ম আমি তোমাকে শিখাবো, এই নিয়মেই তুমি সকল প্রশ্ন সমাধান করতে পারবা আনত তলের। তাহলে সবার প্রথমে কাজ কি, যে ভাই ডায়াগ্রাম অঙ্কন করে তুমি চতুর্ভাগ মানে কোন অক্ষে কোন বল কাজ করতেছে সেগুলো ডিফাইন করবা। তার মানে প্রথম কাজটা, আমি ফার্স্ট কাজ কি বললাম, যে ভাইয়া তুমি কোন অক্ষে কোন বল, কোন অক্ষে বা কোন পাশে, তুমি যেভাবেই বলো না কেন, কোন অক্ষে বা কোন পাশে কোন বল কাজ করতেছে, কোন বল কাজ করতেছে, কোন বল কাজ করছে সেটা বের করব, সেটা বের করব। ওকে, এইটাই হচ্ছে মেইন কাজ। তারপরে তুমি নিজেই বুঝতে পারবা যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আসো এখন আমি একটু মনোযোগ দাও, দেখো এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে বাবা, ওজন খাড়া নিচের দিকে কাজ করবে এমজি, ঠিক আছে। এখন এই তল অভিলম্বর সাথে আমি একটা কি করব, লম্ব অঙ্কন করব। ওকে, এই বস্তুটার তল অভিলম্বের সাথে আমি লম্ব অঙ্কন করলাম। ওকে, ওজন নিচের দিকে কাজ করছে, তল অভিলম্বের সাথে লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো যখন একটা সার্টেন কোণ থাকবে, তাহলে দেখো এই যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান, এই কোণটা এবং এই কোণটা সমান, এবং যখন একটা কোণে থাকে তখন কয়টা উপাংশ পাওয়া যায়, তখন দুইটা উপাংশ পাওয়া যায়। কয়টা উপাংশ ভাইয়া, দুইটা উপাংশ পাওয়া যায়, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে দেখো অলওয়েজ আনত তলের বেলায় ভিতরের দিকে যে উপাংশটা থাকবে সেটা cos থিটা, কারণ এই যে যার সাথে থিটা থাকে তার সাথে cos থিটা, তার মানে এখানে হবে mg cos থিটা, আর এই দিকে একটা উপাংশ কাজ করবে, এটা হবে mg sin থিটা। সবাই ভালো মতো একটু মনোযোগ দাও। ওকে, তাহলে এখন আমাদের এই উপরের দিকে একটা বল কাজ করতেছে, এইটা এখানে প্রশ্নে নাই, তবু আমি দেখাই দিই। দেখো প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমাদের উলম্ব প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করবে, বাট এইটাতে এত পেঁচাই নাই, উলম্ব প্রতিক্রিয়া বলের কাহিনী নাই এখানে, বাট মনে রাখো। তাহলে দেখো আমাদের কোথায় কোনটা কাজ করতেছে, দেখো আমরা যদি এইটাকে এখন অক্ষ কল্পনা করি, যে ভাই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দেখো চারটা ভাগে ভাগ হইছে, এই অক্ষতে এই পাশে কে কাজ করতেছে, এই দুইটা কাজ করতেছে, নিচে আমাদের এইটা কাজ করতেছে, এই সাইডে এইটা কাজ করতেছে। তাহলে প্রথম কাজ আমাদের ডান, যে ভাইয়া কোন অক্ষ বরাবর কোন বল কাজ করতেছে সেগুলো সব ডিফাইন করে ফেলছি, সেগুলো কি করছি, সব ডিফাইন করে ফেলছি, কোন অক্ষ বরাবর কোন বল কাজ করতেছে এটা আমরা সব ডিফাইন করে ফেলছি। ওকে ডান। এখন আসো তোমাকে কি বলছে, যে ভাই কি বের করতে বলছে, উপরে উঠাইতে কত নিউটন বল, দ্যাট মিন্স এই যে এফ এর মান। তাহলে দেখো, তাহলে তুমি মনে রাখবা যে ভাই এই যে উপরের অংশ এবং নিচের অংশ এই দুটো সমান হবে, এই অংশ এবং এই অংশ সমান হবে,
ওকে, এখন আসো তাহলে। তাহলে দেখো তো, আমরা এফ যদি বের করতে চাই, এফ যদি বের করতে চাই ভাই, এফ যদি বের করতে চাই, তাহলে কোন উপাংশটা কাজ করতেছে? দেখো এফ এর বিপরীতে এমজি সাইন থিটা। তাহলে এফ ইকুয়াল টু আমরা এমজি সাইন থিটা লিখতে পারবো, এমজি সাইন থিটা লিখতে পারবো। দেখো এইখানে আমরা যদি একদম সহজ ভাবে বলি যে ভাইয়া আমাদের এফ ইকুয়াল টু তাহলে কি পাবো? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। কিন্তু এই বস্তুটা উঠানোর সময় তো এই যে ওর একটা নির্দিষ্ট ত্বরণ ছিল, তাহলে ওই ত্বরণটা কি হবে? ওই ত্বরণটা কি হবে? এখানে যোগ হয়ে যাবে, ওই ত্বরণটা যোগ হয়ে যাবে, বুঝছো? ওই ত্বরণটা যোগ হয়ে যাবে, ওই ত্বরণটা কি হবে ভাইয়া? যোগ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? ওই ত্বরণটা যোগ হয়ে যাবে, ওই ত্বরণটা যোগ হয়ে যাবে। সবার কি ক্লিয়ার? দেখো এইভাবে ডিরেক্ট সূত্র স্থাপন করা যদি না বুঝে থাকো তাহলে আরো ভেঙে দেই। দেখো ধরো এখানে আমরা লব্ধি বল বের করবো, সামেশন অফ এফ। তাহলে বলো যে ভাই এই উপাংশটা, দেখো এই 1 নাম্বার উপাংশটা বড় হবে নাকি এই 2 নাম্বার উপাংশটা বড় হবে? যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে 1 নাম্বার উপাংশটা বড় হবে। তাহলে কি হবে যে ভাইয়া এফ, এফ মাইনাস কি আসতেছে? এফ মাইনাস এমজি, এফ যেহেতু এটা বড় হবে, এফ মাইনাস এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা কেন বড় ধরলাম? কারণ ভাই উপরে উঠতেছে, যদি ওইটা বড়ই না হয় তো জীবনে উপরেই উঠতে পারবে না। ঠিক আছে, তাহলে এই উপাংশের থেকে এই উপাংশ অলওয়েজ বড় হবে কারণ সে উপরে উঠতেছে। এখন তাহলে এটাকে তুমি এই বলটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? যে ভাই সামেশন অফ এফ প্লাস এমজি সাইন থিটা। তাহলে দেখো এখন এই সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? এম এ, আর এখানে কি লিখতে পারবো? এমজি সাইন থিটা। আর এইটা, এটা কি ভাই? এটা এটা হচ্ছে লব্ধি ত্বরণ। দ্যাট মিন্স এটা যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখো এই যে 3 এমএস ইনভার্স 2। ঠিক আছে, বুঝছো? তো তুমি চাইলে ডিরেক্ট এইখান থেকে দেখে দেখেই করা যায়, অথবা আরো ভেঙে ভেঙে দিলাম যে ভাই কিভাবে সূত্রটা আসলো। এখন মান বসাই দিব জাস্ট। দেখো এম এর মান কত ভাইয়া? এম এর মান 2 কেজি, তাহলে 2 ইন্টু 9.8। আর সাইন কত ভাই? সাইন হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিন্স হাফ, প্লাস এম এ, তাহলে 2 এর মান কত ভাইয়া? 3, তাহলে হাফ আর 2 কাটা, তাহলে এখানে 3 দুগুণ 6, 9, 10, 11, 12, তাহলে আমাদের 12.8 আসতেছে, 12.8। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিছি, এর থেকে ভাঙানো সম্ভব না আর। ঠিক আছে, এই প্রশ্নটা আমি জানি সবার অনেকেরই মাথার উপর দিয়ে যায়। দেখো আমি একদম সহজ টেকনিক, যে ভাই আনত তলের ম্যাথ থাকলে তোমার কি কাজ করতে হবে বাংলা ভার্সন করে করে একদম খুব সুন্দরভাবে বুঝাই দিলাম। সবাই কি বুঝছো? বলো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো। এই কোশ্চেনটা কিন্তু প্রথম দেখায় একটু কঠিন মনে হয়, ইরে আল্লাহ এত কিছু কাহিনী, এগুলো আমি কেমনে মনে রাখবো? কিন্তু যেভাবে বললাম সেভাবে আলটিমেটলি করতে হবে। এখন আমি একটা প্রশ্ন ধরবো, দেখি তোমরা কারা কারা পারো। যারা পারবা আমি মনে করব যে ভাইয়া বুঝছো। তোমরা আমাকে বলো দেখি, এখানে উলম্ব প্রতিক্রিয়া বল কোন উপাংশের সমান হবে? এমজি সাইন থিটা নাকি এমজি কস থিটা? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দেখি যে উলম্ব উপাংশের বল। দেখো এই যে উলম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে না, যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা, তাহলে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারবো? এমজি সাইন থিটা নাকি এমজি কস থিটা? সময় হচ্ছে মাত্র 10 সেকেন্ড, সবাই দ্রুত, সবাই দ্রুত আমাকে অ্যান্সার করো, সবাই দ্রুত আমাকে অ্যান্সার করো, সময় মাত্র 10 সেকেন্ড। তাহলে উলম্ব উপাংশ বরাবর কে কাজ করবে বলো তো? উলম্ব উপাংশ বরাবর কে কাজ করবে? দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, নিউটনের থার্ড ল থেকে জানি। তাহলে এই যে উলম্ব ভাবে এর নিচে বরাবর এই যে এমজি কস থিটা, তার মানে আমরা এখানে আর ইকুয়াল টু এমজি কস থিটা লিখতে পারবো। তো কখনো যদি বলে যে ভাই উলম্ব প্রতিক্রিয়া বল বের করো, তখন আমাদেরকে জাস্ট এই উপাংশটা বের করতে হবে। বুঝছো? বুঝছো? বলো ক্লিয়ার ভাইয়া? এই তো সাবাস সুমাইয়া, যে ভাইয়া কস হবে। ওকে, এই তো বুঝছেন। তাহলে এই প্রশ্নটা জিএসটি তে আসা সব থেকে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন নরমালি ভার্সিটিতে কম আসে, সাস্টে বেশি আসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে বেশি আসে। ভার্সিটি তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলে দেখবে এই ধরনের কোশ্চেন তেমন একটা থাকে না, রাজশাহী চট্টগ্রাম এগুলো থাকে না। ঠিক আছে, সাস্টে এবং বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এগুলাতে রিটেনে থাকে। ওকে, আচ্ছা তাহলে চলো। এই তো তৃষা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাব, সামনে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে ফেলছি এখানে। তো এখন যে প্রশ্নটা আছে এটা নিজেরাই পারবা। দেখো এটা একদম সহজ প্রশ্ন, যে 5 কেজি ভরের একটা বস্তু 1.2 এমএস ইনভার্স 1 বেগে দেয়ালে থেকে ধাক্কা খেয়ে 0.8 এমএস ইনভার্স 1 বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত? এখন এইখানে আমরা ডিরেক্ট জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ লিখবো না, ধাক্কা খেয়ে ফিরে আসছে দ্যাট মিন্স প্লাস বসাই দিব।
তাহলে এম এর মান কত 5, আর ভি এর মান কত 1.2 প্লাস 0.8, তার মানে এখানে 2, 5 দুগুণ 10, অ্যান্সার ইজ ডি। দেখছো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি দেখা মাত্রই 10 সেকেন্ডে উত্তর করতে পারবা। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাইয়া, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি দেখা মাত্রই 10 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি দেখা মাত্রই 10 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা তাহলে চলো ভাইয়া, ডি হয় না আগেরটা? আগেরটা ডি হয় না মানে? আগেরটা ডি হয় না? আচ্ছা দাঁড়াও ক্যালকুলেশন চেক করি। 3 দুগুণ 6, ভুল করছি নাকি? এখানে 3 দুগুণ 6 হবে, তাহলে 9.8, তাহলে 6 10 60, আমাদের কত আসতেছে? তাহলে 9.8 ইন্টু 6, তাহলে 48 এর 8 হাতে 4, তাহলে 6 লং হচ্ছে 54, 58, কি করতেছি রে? আরে সরি, গুণ করতেছি কেন? এখানে তো যোগ করতে হবে, তার মানে কত? 9.8 ইন্টু 6, 9.8 প্লাস 6, 9.8 প্লাস 6, দাঁড়াও দাঁড়াও, ঝামেলা করছি, ঝামেলা করছি। হ্যাঁ, কে বলছো এটা? সাবাস তৃষা, খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া। দেখো এইখানে আমরা 9.8 বসাইছি কেন? 9.8 বসাইছি কেন? 9.8, এই যে যে ত্বরণ দেওয়া আছে এই ত্বরণের উপাংশটাই আমাদের তো থাকবে। যে ত্বরণ দেওয়া আছে সেই ত্বরণের উপাংশ তো থাকবে আমাদের হচ্ছে 2 2 কাটা, তার মানে হচ্ছে 3 দুগুণ 6। হ্যাঁ ঠিক আছে, আমাদের 12 বসাইছি কেন? সরি সরি সরি, ঠিকই আছে, 9.8 9.8 এর জায়গায় থাকবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে ভুল করছি। ঠিক আছে, হাই হাই, মান সম্মান সব শেষ। দেখো এখানে 9.8, এটাকে 10ই ধরো, তাহলে 10 প্লাস 6 কত হয়? 16, তাহলে 16 একটু কম হবে, তাহলে 15 পয়েন্ট সামথিং। হাই হাই, যোগ বিয়োগ ভুল করে ফেলছি। ঠিক আছে, মান সম্মান সব প্লাস্টিক। ঠিক আছে, যোগ বিয়োগ ভুল করে ফেলছি। ওকে, ধন্যবাদ তৃষা। হ্যাঁ হ্যাঁ, আগেরটাই, হ্যাঁ আগেরটা, আমি 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 যোগ বিয়োগ ভুল করে ফেলছি, মান সম্মান সব শেষ করে ফেলছে তোমাদের মুন্না ভাইয়া। ঠিক আছে, যোগ বিয়োগ ভুল করে ফেলছি। তো দেখো এটা আমাদের, এটা হবে না, এটা আমাদের কত হবে? যে ভাইয়া 9.8 প্লাস 6, তার মানে 15.8, 15.8, এটা হচ্ছে অ্যান্সার। সাবাস, ধন্যবাদ। এইভাবে একটু মনোযোগ থাকবা, ঠিক আছে? মাঝে মাঝে স্লিপ অফ রাইট, স্লিপ অফ টাং এগুলো হইতে পারে। ওকে, আচ্ছা তাহলে চলো, তাহলে চলো, তাহলে চলো আমরা নেক্সটে যাব। এটা করে ফেলছি, এটা করব। দেখো এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাও ভাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওই যে সংঘর্ষ, ঘর্ষণ, ঘর্ষণ থেকে প্রশ্ন চলে আসছে। ঘর্ষণ থেকে যদি আসে তাহলে একটাই কাজ, কোন অক্ষের সাথে কোন বল কাজ করতেছে সবার আগে এটা ডিফাইন করব। চলো এটা দেখো, আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি, গাইডে এমনি করা নাই কিন্তু, গাইডে কিন্তু ডিরেক্ট সলিউশন দেওয়া আছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ঘর্ষণ থেকে প্রশ্ন আসলে তোমাদের কাছে একটু কঠিন মনে হয় আমি জানি, আমি একদম সহজ করে দিব ইনশাল্লাহ। তাহলে দেখো যে ভাইয়া ঘর্ষণ বল 5 নিউটন, 5 কেজি ভরের একটা বস্তু এত ত্বরণে, ত্বরণে করতে, এত ত্বরণ করতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে দেখো একটা সমতলে ধরো একটা বস্তু আছে, সমতলে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, তাহলে এর উপরের দিকে অবশ্যই উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। এই দিকে আমরা গতিশীল করার চেষ্টা করব, এফ বলে। ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, দ্যাট মিন্স এইখানে হবে এফ কে, এফ কে। তাহলে এই ত্বরণ, এই দিকে আমাদের আবার ত্বরণও কাজ করতেছে। ওকে, সো কোন উপাংশ বরাবর কোন বল কাজ করতেছে সেগুলো আমরা ডিফাইন করে ফেললাম। সেগুলো আমরা কি করছি ভাই? ডিফাইন করে ফেলছি। এখন আসো যে ভাই এখানে লব্ধি বলটা কত হবে? এখানে আমরা লব্ধি বল, দেখো অক্ষ যখনই ভাগ করা শেষ হয়ে যাবে তারপরে তুমি কি করবা? লব্ধি বল বের করবা। তারপরে তুমি কি করবা? লব্ধি বল। তাহলে লব্ধি বল ইকুয়াল টু সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? এ কে বড় হবে? এফ কে বড় হবে নাকি এই এফ বড় হবে বা এই উপাংশ বড় হবে? যেহেতু সামনের দিকে যাচ্ছে তার মানে এ বড় হবে, এ ছোট হবে, না হলে তো সামনে যাওয়াই সম্ভব না, না হলে তো ত্বরণ সৃষ্টি করতে এত ত্বরণের সামনে যাবেই না। তার মানে আমরা কি করব? এফ মাইনাস এফ কে করে দিব। তাহলে আমাদের কোন বল বের করতে বলবে? এই যে এই বল, এই বল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? সামেশন অফ এফ প্লাস এফ কে এই পাশে পার করে দাও। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু লব্ধি ত্বরণ দেওয়া আছে এম, তার মানে এ প্লাস এফ কে এর মান কত? এই যে 5, ঘর্ষণ বল, তার মানে এম, এম এর মান কত ভাইয়া? 5, জি এর মান 9.8 প্লাস 5, তাহলে 9.8 এর সাথে 5 গুণ করলে 49, এই ক্যালকুলেশন মনে রাখতে বলছিলাম, প্লাস 5, তার মানে কত আসবে? এই কোথাও ভুল করছি নাকি? দাঁড়াও,
কোথাও 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 ভুল করছি? ওহ, দেখছো, এইখানে এর জায়গায় আবার লব্ধি ত্বরণ বললাম, বলতে বলতেই ভুল করে ফেলছি। এই যে লব্ধি ত্বরণ, এখানে লব্ধি বলকে ভাঙ্গাইছে, তার মানে লব্ধি ত্বরণ বের করতে হবে। লব্ধি ত্বরণ তো দেওয়াই আছে, এত ত্বরণের সামনের দিকে যাচ্ছে, তার মানে 5 × 5 + 5, দ্যাট মিনস 5 × 5 = 25, 5 × 30। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। সো এইখানে একটু খেয়াল রাখবা যে এম জি ব্যবহার করবে নাকি এম এ। যদি লব্ধি ত্বরণেই দেওয়া থাকে তাহলে অবশ্যই এম এ, তাহলে লব্ধি বল, দ্যাট মিনস লব্ধি ত্বরণেই সে সামনের দিকে আগাবে। এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, এইখানে ভাইয়া একটু কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার? সবাই বলো তো প্রশ্নটা বুঝছো? সবাই বলো তো বুঝছো ভাইয়া? সবার কি ক্লিয়ার? একটু আমাকে বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন আপনারা? খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো। সো এইখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, এখান থেকে এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, গুচ্ছ স্ট্যান্ডার্ড, খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, গুচ্ছ স্ট্যান্ডার্ড, খুব সুন্দর একটা প্রশ্ন। নেক্সটে আসি আমরা। দেখো কি বলছে যে ভাইয়া 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিটে ক্রিয়া করতেছে, বস্তুটির বেগের পরিবর্তন কত? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? বেগের পরিবর্তন। তাহলে কিছু মনে পড়ে? কিছু মনে পড়ে এখানে কি করতে হবে? বেগের পরিবর্তন। তাহলে দেখো আমরা কি জানি যে ভাইয়া লিখতে পারবো আমরা কি, ft = m del v, তাই না? কই থেকে পাইছি? একটু আগেই প্রমাণ করে দিছি। তাহলে del v = কি লিখতে পারবো? ft/m, মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। f এর মান 60, t এর মান কত ভাইয়া? 1 মিনিট, দ্যাট মিন্স 60 সেকেন্ড, ডিভাইডেড বাই m এর মান কত? 30। তাহলে 30 × 2 = 60, দ্যাট মিন্স 60 × 2 = 120। তাহলে অ্যান্সার ইজ বি। ওকে, দেখো খুব সুন্দর প্রশ্ন, এটাও ইসলামিক ইউনিভার্সিটিতে আসা, এটাও ইসলামিক ইউনিভার্সিটিতে আসা, খুব সুন্দর একটা প্রশ্ন আমরা দেখে ফেলছি। আমরা কি দেখে ফেলছি? খুব সুন্দর একটা প্রশ্ন আমরা দেখে ফেলছি। ওকে, আচ্ছা নেক্সটে আসো। এই যে ভাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে আমি কিছু গাণিতিক টার্ম দেখাবো। থিওরি টাইপ প্রশ্ন, বাট এখান থেকে ম্যাথ আসে। রিসেন্ট সালে সাস্টে এখান থেকে প্রশ্ন আসছে। দেখো নিউটনের 3টা সূত্র তোমাকে মনে রাখতে হবে। নিউটনের 3টে সূত্র মনে আছে? ছোটবেলায় পড়ছিলা। দেখো আমি একটু রিকল করে দিচ্ছি। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল, সুষম গতিতে চলতে থাকবে, স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, ঠিক আছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর আমাদের কি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। তাহলে দেখো এটা তাহলে কোন সূত্র ভাই? এটা কোন সূত্র? এটা দ্বিতীয় সূত্র। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। দেখছো এই যে ছোটবেলায় যেগুলো পড়ছো, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো থেকেও ভার্সিটিতে প্রশ্ন আসে। এখন এইখান থেকে একটু স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স আসতে পারে, আমি তোমাদেরকে ফরমেশন দেখাই। কারণ এইখান থেকে বিগত সালেই, রিসেন্ট সালে সাস্টে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে। ওকে, সেখান থেকে দুই ধরনের প্রশ্ন, রৈখিক সূত্র আনা যায়, কৌণিক সূত্র আনা যায়। দেখো আমরা ডিপি ডিভাইডেড বাই ডিটি আর ইকুয়ালস টু ধরো এফ পাইলাম, তাই না? তাহলে এখন দেখো আমরা আর গুণ করলে ডিপি = এফ ডিটি পাচ্ছি। তাহলে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্রিত করতে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এই পাশেও ইন্টিগ্রেশন করে দাও, এই পাশেও ইন্টিগ্রেশন করে দাও। দেখো এখন একটা সূত্র পাইলাম যে ভাইয়া del p = ইন্টিগ্রাল fx dx, ঠিক আছে। যদি x এর সাপেক্ষে থাকে তাহলে x, আর যদি সমীকরণ t থাকে তাহলে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তনের মারাত্মক একটা সুন্দর সুন্দর সূত্র পাইলাম। আমি যদি বলি যে ভাইয়া এখন fx = যে ভাইয়া 3t² + 6t, এত দেওয়া থাকলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা এখানে জাস্ট মান বসাই দিব যে ইন্টিগ্রেশন fx এর মান কত? 3t² + 6t। দেখো এখন যদি t আছে তাহলে আমরা t এর সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো, তার মানে 3t³ / 3 + 6t² / 2, তাহলে 3 3 কাটা, 3 2 × 6, 3। ওকে, তাহলে আমাদের t³ + 3t², এইটাই হচ্ছে অ্যান্সার হবে। বুঝছো? বুঝছো? এখান থেকে খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন অলরেডি কোথায় আসছে? সাস্টে আসছে, বিগত বছরে 24-25-এ মনে হয় আসছে। ওকে, সো এই সূত্রটা ভাইয়া নিউটনের সেকেন্ড ল থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাইলাম। তাহলে এই সূত্রর আরেকটা ভার্সন আছে, কৌণিক ভার্সন। এই সূত্রের কৌণিক ভার্সনটা একটু দেখো। কৌণিক ভার্সন ভাই, কৌণিক ভার্সন কি লেখা যায়? কৌণিক ভার্সন কি লেখা যায়? যে ভরবেগের পরিবর্তন, দ্যাট মিন্স কৌণিক ভরবেগের পরিবর্তন del L = আমরা লিখতে পারবো ইন্টিগ্রাল টর্ককে টাও, মানে বল টাও হয়ে যাবে
আর এখানে আমাদের ডিএক্স বা ডিটি। সো এইরকম ভাবেও আমাদের প্রযুক্ত টর্কের মান দিয়ে কৌণিক ভরবেগের পরিবর্তন বের করতে পারে। একই নিয়ম, বুঝছো? প্রযুক্ত টর্কের মান দিয়ে কৌণিক ভরবেগ পরিবর্তন বের করতে বলতে পারে। সো আমাদের এটা কোথা থেকে আসে? নিউটনের সেকেন্ড ল থেকে আসে। সবাই বুঝছো? বলো তো, সবাই বুঝছো ভাইয়া? তো এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, হ্যাঁ, সিম্পল। বাট এইখান থেকে যদি পেঁচায় তাহলে কি ধরনের প্রশ্ন পেঁচাবে আমি তোমাদেরকে বলার ট্রাই করলাম। এখান থেকে যদি পেঁচায় ভাইয়া তাহলে কি ধরনের পেঁচাবে আমি তোমাকে বলার ট্রাই করলাম। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া আপনারা বুঝছেন কিনা, সবাই আমাকে বলো যে আপনারা বুঝছেন কিনা। সবার কি ক্লিয়ার রে? সবাই একটু বলো, সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার কিনা বলো। সবার কি ক্লিয়ার কিনা বলো তো। সবার কি ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সট প্রশ্নটা, এইটা আমরা এই বিগত দিন করছি, তোমরা সবাই একটু করে দাও। দেখো পশ্চাৎবেগ বের করতে বলছে, তাহলে আমরা কি বলছিলাম? বড় হাতের এম, বড় হাতের ভি, ছোট হাতের এম, ছোট হাতের ভি, পশ্চাৎবেগ দ্যাট মিন্স ভির মান বের করতে বলছে ছোট হাতের এম ভি ডিভাইড বাই বড় হাতের এম। তাহলে ছোট হাতের এম এর মান কত? দেখো এত কেজি ভরের গুলি দ্যাট মিন্স 0.01, বেগ কত? 300 ms ইনভার্স 1 ডিভাইডেড বাই বন্দুকের ভর ছিল 6 কেজি। তাহলে এটাকে দশমিক তুলে দাও, এটা 100। তাহলে 0 0 0 0 কাটো, 3 2 6, তার মানে কত আসবে? তাহলে 0.5। তাহলে 0.5 কোথায়? এই তো ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা কালকে এই করছি, কাজ শক্তি ক্ষমতাতেও দেখাই দিয়েছিলাম তোমাদের, কাজ শক্তি ক্ষমতাতেও দেখাই দিয়েছিলাম। ওকে, তো চলো এটা সহজ প্রশ্ন, নেক্সটে আসো। দেখো নেক্সট প্রশ্নটাও সহজ, যে একটি গাড়ি চলা শুরু করার 4 সেকেন্ড পরে বেগ আমাদের কি হয় ভাইয়া? যে কত? 8 ms ইনভার্স 1 এবং 7 সেকেন্ড পরে 23 ms ইনভার্স 1 হয়। গাড়িটির গড় ত্বরণ কত? ওকে, ত্বরণ বের করার সূত্র কি ভাই? আমরা কি ডিভি ডিভাইডেড বাই ডিটি জানি না? বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে ডিভি ডিটি এগুলো কি লেখা যায়? ডেল ভি ডেল টিও তো লিখতে পারবা, তাই না? তাহলে এগুলো পার্থক্য, বড় থেকে ছোট বাদ দিয়ে দাও। তাহলে ভাই বড় থেকে ছোট বাদ দিয়ে দাও, তার মানে ভি2 ডিভাইডেড মাইনাস ভি1 ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1। তাহলে কত? ভি2 23 মাইনাস কত? 23 মাইনাস 8 ডিভাইডেড বাই আমাদের 7 মাইনাস 4 ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া? 13 14 15। তাহলে 15 ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে? আমাদের চলে আসতেছে হচ্ছে 4 5 6 7 3 3 5 15। এই নাম্বারটা রাইট অ্যান্সার। এই নাম্বারটা কি আসতেছে ভাইয়া? আমার রাইট অ্যান্সার আসতেছে। এই নাম্বারটা কি আসতেছে? রাইট অ্যান্সার আসতেছে। বুঝছো? চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই করে ফেলতে পারবো। কোনো বস্তুর ভর ও বেগ উভয় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হইলে তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে ভর এবং বেগ, তার মানে অবশ্যই আমরা হাফ এমভি স্কয়ার, এই সূত্রটা, এই প্রশ্নটা রাখাই ভুল হয়েছে, কারণ এটা কাজ শক্তি ক্ষমতাতেই আমরা করছি। তো দেখো ভর এবং বেগ দুইটাই যদি বৃদ্ধি পায় তাহলে ভর দ্বিগুণ এবং বেগও দ্বিগুণ, সমানুপাতিক সম্পর্ক, বাট এটার উপরে স্কয়ার আছে। তাহলে এখানে 2 2 4, 4 আর 2 8, তার মানে 8 গুণ হয়ে যাবে। তাহলে এই নাম্বারটা রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন আমরা অলরেডি করছি, কালকের ক্লাসেই করছি কাজ শক্তি ক্ষমতাতে। এগুলো একদম খুব সুন্দর মতো দেখাই দিছি তোমাদেরকে, খুব সুন্দর মতো কি করছি ভাই? দেখাই দিছি। ওকে, খুব সুন্দর মতো দেখাই দিছি। নেক্সটে আসো। দেখো কি বলছে যে ভাইয়া 10 কেজি ভরের 0.5 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ঘূর্ণ চাকার ক্রিয়ারত দ্বন্দ্বের মোমেন্ট এত। এই ক্রিয়ারত দ্বন্দ্বের মোমেন্ট মানেই হচ্ছে টর্ক, টাও। এত হলে কৌণিক ত্বরণ কত? ভাই আমরা কি জানি? আমরা আই আলফা জানি, টর্ক টাও ইকুয়াল টু, তাই না? তাহলে এখন আমার আলফার মান বের করতে বলছে, তাহলে টাও ডিভাইডেড বাই আই। তাহলে এখানে জড়তার ভ্রামক দেওয়া আছে না? তাহলে জড়তার ভ্রামক ভাঙ্গো, টাও ইকুয়াল টু এম আর স্কয়ার লিখতে পারবো, যেহেতু চক্রগতি ব্যাসার্ধ, এই চক্রগতি ব্যাসার্ধ আছে, তার মানে এম কে স্কয়ার হবে, এম কে স্কয়ার। তাহলে মান বসাই দাও। তাহলে টাও এর মান কত? 10 ডিভাইডেড বাই এম এর মান কত? 10 ইনটু কে এর মান কত? 0.5, তার উপরে স্কয়ার। তাহলে এটাকে এখন ক্যালকুলেট করতে হবে। তাহলে 10 10 কাটা, তার মানে আমরা 1 ডিভাইডেড বাই 5 5 25, তার মানে 0.25। তাহলে 10 এইখানে হবে 100, তাহলে 4 25 100, তার মানে 4।
অ্যান্সার ইজ 4। তাহলে দেখো 4 ms ইনভার্স 1, যারা তাড়াহুড়া করে এটা দেখাবা একদম লাড্ডু পাওয়া যাবা। কৌণিক ত্বরণ বলছে, তার মানে একক হবে কি? একক হবে কি বলতো? কৌণিক ত্বরণ বলছে, একক হবে কি? সবাই উত্তর করো। এ নাম্বারের উত্তর হবে, এ নাম্বার উত্তর হবে কখনোই না, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হবে, কারণ কৌণিক আছে। দেখো তুমি তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গেলে ধরা খাওয়া যাবা, তাড়াহুড়া করতে গেলে ধরা খাওয়া যাবে। দেখো বেগম রোকেয়ার প্রশ্ন, ঠিক আছে? আমার বেগম রোকেয়ার ফিজিক্স কোশ্চেন গুলো খুবই পছন্দ হয়, কারণ খুবই কনসেপচুয়াল প্রশ্ন থাকে। এরা নরমালি দেখা গেছে যে হুট করে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে কপি করে না, একটু স্যারেরা ভেবেচিন্তেই কোশ্চেন করে, নিজেরাই কোশ্চেন করে, ঠিক আছে? সো ফিজিক্স কোশ্চেন বেগম রোকেয়ার গুলো দেখবা, মানে আমার মানে খুবই ফেভারিট, মনে করো খুব ভালো। ওরা ভেবেচিন্তে কোশ্চেন করে এবং কোশ্চেন করতে সময় নেয়, টিচাররা অনেক সময় নিয়ে খুব সুন্দর সুন্দর কোশ্চেন বানায়। ওকে, তাহলে চলো, দেখবা যে বেগম রোকেয়াতে খুবই স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম থাকে, খুবই স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম থাকে বেগম রোকেয়ার কোশ্চেনে। নেক্সটে আসো, যে ভাইয়া একটা চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কোয়ার, চাকাটি মিনিটে 30 বার ঘুরতেছে, তাহলে এর কৌণিক ভরবেগ কত? এটা না পারলে খবর আছে, এটা আমি ক্লাসের প্রথমেই এই প্রশ্ন করাই দিছি। কৌণিক ভরবেগ আই ওমেগা লেখা যায় কই থেকে? পি ইকুয়াল টু এম ভি থেকে আই ওমেগা আসে, রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করছিলাম। তাহলে আই এর মান দেখো, জড়তার ভ্রামক দেওয়া আছে কত ভাইয়া? 2, ওমেগার মান ওই যে 30 বার, এন এর মান দেওয়া আছে, তাহলে এন এর সূত্র পড়বে, তাহলে 2 পাই আমাদের এন, এন এর মান কত? 30 ডিভাইডেড বাই টি, কত? মিনিটে, তার মানে 60 সেকেন্ড। তাহলে দেখো এখানে 2 আসবে, 2 2 কাটা, তাহলে 2 পাই। তাহলে 2 পাই কোথায় পাবা? এই যে ডি নাম্বারটা রাইট অ্যান্সার, জাতীয় কবিতে আসছে। প্রশ্ন অনেক সহজ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, প্রশ্ন অনেক সহজ কিন্তু স্ট্যান্ডার্ড, প্রশ্ন অনেক সহজ কিন্তু স্ট্যান্ডার্ড। ওকে, প্রশ্নটা অনেক সহজ কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন। নেক্সটে আসো, দেখো কি বলছে, যে ভাইয়া পিচ্ছিল বরফের উপর, কি বলছে ভাইয়া? যে পিচ্ছিল বরফের উপর, পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের একটি পাথর 2 ms ইনভার্স 1 বেগে চলার 10 সেকেন্ড পরে ঘর্ষণের ফলে থেমে গেল, তার মানে অবশ্যই মন্দন হবে, কারণ থামছে। তাহলে ঘর্ষণ বল কত? ভাই এটা সিম্পল কোশ্চেন। এটা কি ভাইয়া? এটা একদম সিম্পল কোশ্চেন। দেখো এফ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ জানি, তাই না? তাহলে দেখো এখানে বেগ দেওয়া আছে, ভি ডিভাইডেড বাই টি করে দাও, তাহলে এর সূত্র বসাই দাও, ভি ডিভাইডেড বাই টি, তার মানে আমরা এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করে দাও। তাহলে এম এর মান কত? 1, আদি বেগ শেষ, শূন্য হয়ে গেছে কারণ থেমে গেছে, আদি বেগ ছিল কত? শেষ বেগ শূন্য হয়ে গেছে, আদি বেগ ছিল 2 ms ইনভার্স 1, আর এখানে 10। তাহলে ভাই এখানে মাইনাস আসবে, মাইনাসটা উপেক্ষা করবা কারণ থেমে গেছে, আমরা জানি মন্দন হবে, তাহলে পজিটিভটা নিব। তাহলে আমাদের কত আসতেছে? 5 2 10, তাহলে 5 0.2, তাহলে 0.2, দ্যাট মিন্স সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 0.2, দ্যাট মিন্স সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো সবাই? সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, নেক্সটে আসো, দেখো যে ভাইয়া 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, কি বলছে? 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে কত 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলতেছে, রাস্তাটি 2 মিটার প্রশস্ত হলে বাইরে থেকে ভিতরের পাশে কত মিটার উঁচু মনে হবে? দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন, জাস্টে আসছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে। তো আমরা ব্যাংকিং কোণের কয়টা সূত্র জানি? যে ভাইয়া tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি, তাই না? আবার এটাও জানি যে ভাইয়া tan থিটা ইকুয়াল টু, দেখো এরকম যদি হয় যে এই যে রাস্তার প্রস্থ x, উচ্চতা হচ্ছে h, তাহলে tan থিটা টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, তার মানে h ডিভাইডেড বাই x, যেহেতু এটাও tan থিটা এটাও tan থিটা, তাহলে আমরা দুইটাকে ইকুয়াল ধরে নিতে পারি। তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু h ডিভাইডেড বাই x। এখন বের করতে বলছে রাতা ভিতরের পাশ থেকে বাইরের পাশে কত মিটার উঁচু, দ্যাট মিন্স h এর মান, তাহলে এখানে h এর মান বের করো, তাহলে ভি স্কয়ার x ডিভাইডেড বাই আর জি মান বসাইলে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে ভির মান কত? কিলোমিটার পার আওয়ারকে আমাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ এটা মিটার পার সেকেন্ডে আছে, কারণ এটা কি ভাইয়া? মিটার পার সেকেন্ডে আছে। ওকে, তাহলে দেখো 50 ডিভাইডেড বাই 3.6, 50 ডিভাইডেড বাই 3.6 করো, তাহলে দেখবা ঘুরে উল্টে তুমি কত পাবা? 14 পাবা। ওকে, 14 পাবা। তাহলে দেখো এইখানে আমরা 14 স্কয়ার ইন্টু এক্স, এক্স এর মান কত? এই যে রাস্তার প্রস্থ হচ্ছে 2 ডিভাইডেড বাই 9.8 এর সাথে তুমি আর এর মান কত ভাইয়া? 200 মিটার
ব্যাস বিশিষ্ট। বাবা এই যে এখানে দেখো ঝামেলা করে লাগছে ব্যাস, তাহলে ব্যাস বসাবো না, আহ না সরি ব্যাসার্ধ, আমি ব্যাস বলতেছি কেন, এই যে ধ আছে তো, আরে গেছে চোখ, এখানে ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে এখানে ব্যাস থাকলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে এইটাতে ক্যালকুলেট করলে এখন অ্যান্সার চলে আসবে। সবাই একটু উত্তর বলো। ক্যালকুলেশনটা একটু বড়, কারণ এই যে জাস্টে বিজ্ঞান প্রযুক্তিতে ম্যাক্সিমামই কিন্তু আগে ক্যালকুলেটর ইউজ করতে দিত, ওকে, এই জন্য একটু বড় বড় ক্যালকুলেশন থাকে বিজ্ঞান প্রযুক্তিতে, আগে ম্যাক্সিমাম গুলোতে একটু ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, ওকে, বুঝছো? বুঝছো ভাইয়া? সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন, এখন সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন দ্রুত, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন। কত হবে দেখবা যে 0.2 চলে আসবে, ওকে। নেক্সটে আসো, দেখো এই যে একটা পানি ভর্তি বালতির 1 মিটার লম্বা রশিতে বেঁধে সর্বনিম্ন কত বেগে ঘুরলে বালতি থেকে পানি পড়বে না। দেখো এইখানে এই কোশ্চেনটা আগে খুব আসতো, এখন তেমন একটা আসতে দেখা যায় না। এই কোশ্চেনটা আগে খুবই আসতো, এখন তেমন একটা আসতে দেখা যায় না। তো বালতি থেকে পানি পড়বে কি পড়বে না, কত কোণে ঘোরালে, তাহলে দেখো রৈখিক বেগ যদি বের করতে বলে, যে খালি বেগ, দেখো খালি যদি বেগ বের করতে বলে তার মানে ওটা রৈখিক বেগ ধরে নিতে হয়, তাহলে হবে √r(g). আর তোমাকে যদি বলে যে ভাই এখানে দেখো এই যে কত বেগে, এখানে বেগ মানে রৈখিক বোঝাচ্ছে, বাট এখানে যদি বলে দিত যে ভাই কত কৌণিক বেগে, কৌণিক বেগ যদি বলে কত কৌণিক বেগে ঘুরাইলে, তখন হবে √g/r। সো এই দুইটা সূত্র মাথায় রাখবা। বেগ বলছে তার মানে এখানে রৈখিক বেগ ধরেই করতে হবে আমাদের, তাহলে √g/g*r, তাহলে জি এর মান কত 9.8, আর কি ভাইয়া কত আর এর মান 1 মিটার, তাহলে 9.8 কে তুমি এখন কি করতে হবে, এটাকে রুট করতে হবে, তাহলে রুট করলে কত আসে বলো তো দেখি, রুট করলে কত আসে, তার মানে 3 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 3 পয়েন্ট সামথিং এর ঘরে একটাই আছে, সি নাম্বারটা রাইট অ্যান্সার, ওকে। তো এই কোশ্চেনটা আগে এডমিশন টেস্টে খুবই আসতো, আগে খুবই আসতো, এখন একটু আসে না, এখন একটু কম আসে, বাট দেখে রাখবা কারণ এটা বিজ্ঞান প্রযুক্তিতে আগে অনেক আসতো, বিজ্ঞান প্রযুক্তিতে ভাইয়া অনেক আসতো আগে। নেক্সট আসো, দেখো ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তিকে, তার মানে ঘূর্ণায়মান বলছে তার মানে এটা কিন্তু সিম্পল গতিশক্তি না, কৌণিক গতিশক্তি, ওকে, তাহলে ওইটাকে কে দ্বারা প্রকাশ করছে, তাহলে ই দ্বারা প্রকাশ করব না, তাহলে ওমেগার মান যদি 1 হয় তাহলে জড়তার ভ্রামক কত ভাই, কৌণিক গতিশক্তির সূত্র কি আই ওমেগা স্কয়ার না, কারণ এই যে হাফ এম ভি স্কয়ার, তাহলে এমটা হয়ে যায় আই, ভিটা হয়ে যায় ওমেগা, তাহলে দেখো এখানে ওমেগার মান 1, তার মানে এখানে বসাই দাও হাফ আই, ওমেগার মান হচ্ছে 1, তার মানে 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, আর এখানে আমাদের কত কে, তাহলে আমাদের এখানে কে ইকুয়াল টু তাহলে হাফ আই আসতেছে, কে ইকুয়াল টু কি আসতেছে, ও সরি জড়তার ভ্রামক বের করতে বলছে, তাহলে আমাদের আই বের করতে হবে, তাহলে আই ইকুয়াল টু 2 কে হচ্ছে, আই ইকুয়াল টু 2 কে, দ্যাট মিন্স এই যে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো অনেক সহজ প্রশ্ন বাট স্ট্যান্ডার্ড, অনেক সহজ প্রশ্ন কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন, অনেক সহজ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, ওকে, সবার ক্লিয়ার রে, অনেক সহজ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, ওকে। নেক্সটে আসি আমরা, দেখো নেক্সটে আসি, চলো নেক্সটে দেখো এই যে এইটাও খুব সুন্দর একটা প্রশ্ন, এই যে বিজ্ঞান প্রযুক্তিতে অনেকবার আসছে। সো দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি হলে ঘর্ষণ গুণাঙ্ক কত, দেখো যেহেতু স্থির ঘর্ষণ দ্যাট মিন্স নিউ এস, আমাদের ডিরেক্ট সূত্র আছে tan থিটা, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত বাবা 1/√3, তাহলে আমাদের এই 1 ডিভাইড না, tan 60 ডিগ্রির মান তো জাস্ট √3, ওকে, তাহলে আমাদের কত আসতেছে, কত আসতেছে দেখো আমাদের এ নাম্বারটা, ওকে, আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে। সো এই সূত্রটা মনে রাখবা যে নিউ এস ইকুয়াল টু tan থিটা লেখা যায়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু tan থিটা লিখতে পারবো আমরা, ওকে, ডিরেক্ট সূত্র, ওকে ভাইয়া, ডিরেক্ট সূত্র, কি ডিরেক্ট সূত্র, বুঝছো? নেক্সটে আসি আমরা, দেখো নেক্সটে কি বলতেছে, এই যে এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার জাস্টে আসছিল জাহাঙ্গীরনগরে, বারবার ম্যাক্সিমাম টাইমেই চলে আসে, একটা শর্ত থিওরি টাইপ প্রশ্ন মনে রাখবা। দেখো কি বলছে আমরা একটু পড়ি। সো এখানে বলছে যে ভাইয়া এম কিলোগ্রাম ভরের একটি গাড়ি ভি গতিতে আর ব্যাসার্ধে সমতল বৃত্তাকার পথে চলতেছে, তার মানে এখানে অবশ্যই ব্যাংকিং এর সাথে একটা রিলেটেড থাকবে, তাহলে যদি গাড়িটি চাকার সাথে রাস্তার ঘর্ষণ সহগ নিউ এস দ্যাট মিন্স স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হয়, তাহলে গাড়িটি নিয়ন্ত্রণ না হারিয়ে সর্বোচ্চ কত দ্রুতিতে চলতে পারবে। দেখো রাস্তা যখন একটা ঘুরবে, ধরো এই রাস্তা একটা গাড়ি ঘুরবে, তখন এর কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, দ্যাট মিন্স এফসি, এটাকে কি বলা হয় mv²/r, তাই না, কেন্দ্রমুখী বল কাজ করবে, তাহলে কেন্দ্রমুখী বল থেকে দেখো এই যে ভি স্কোয়ার, কেন্দ্রমুখী বলের সাথে কি আমাদের ভিটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, ওকে, ভিটা কি ভাইয়া সমানুপাতিক সম্পর্ক।
এখন দেখো কত দ্রুতিতে, দ্যাট মিনস ভি ম্যাক্স কত হইতে পারে, ভি ম্যাক্স কত হইতে পারে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, আর দেখো এখানে একটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আছে না, অলওয়েজ মনে রাখবা যে ভাইয়া এফ ইকুয়াল টু নিউ আর লেখা যায়, এফ ইকুয়াল টু নিউ আর লেখা যায়। তাহলে এখন নিউটাকে আমি চাইলে এফ ইকুয়াল টু নিউ এস আর লিখতে পারবো, আবার আমি চাইলে এফ ইকুয়াল টু নিউ কে আর লিখতে পারবো। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দিয়েও লেখা যায়, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়েও লেখা যায়। আবার আর ইকুয়াল টু কি, ওই যে উলম্ব প্রতিক্রিয়া, দ্যাট মিনস এমজি। তাহলে আর এর জায়গায় আমি এমজি লিখতে পারবো, তার মানে নিউ এস এমজি লিখতে পারবো, আবার নিউ কে এমজি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের, তাহলে এই দিকে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করতেছে, তার মানে স্থিতির বল কাজ করবে, আবার হচ্ছে কেন্দ্রমুখী বলও কাজ করতেছে। তাহলে আমরা অলওয়েজ মনে রাখবো যে ভাই এই এমভি স্কোয়ার আর এই কেন্দ্রমুখী বলটা ওই যে স্থির ঘর্ষণ বল, স্থির ঘর্ষণ বলের আলটিমেটলি কি হবে, মানটা অবশ্যই আমাদের বড় হবে বা তার থেকে সমান হবে। তাহলে নিউ এস এমজি লিখতে পারবো আমরা, নিউ এস এমজি লিখতে পারবো। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের ভি স্কোয়ার, তাহলে দেখো ভাইয়া ভি স্কোয়ার আমাদের জাস্ট ভি এর মান বের করতে হবে, আমাদের জাস্ট কি করতে হবে, ভি এর মান। তাহলে দেখো এই যে ভি স্কোয়ার, এখন আমরা কি করব, এই যে এম আর এম কাইটা দাও আগে থেকেই, তাহলে ভি লেস দ্যান ইকুয়ালস টু এটা আটটা গুণ হয়ে যাবে, তাহলে নিউ এস আর জি। তাহলে দেখো আমাদের সর্বোচ্চ কত, সর্বোচ্চ এই বেগেই ঘুরতে পারবে, অথবা এর থেকে ছোট বেগ হবে, এর থেকে বড় হবে না। তাহলে নিউ এস আর জি কোথায় ভাইয়া, এই যে সি নাম্বারটা। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। থিওরি টাইপ কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, থিওরি টাইপ কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। সবাই বুঝছো রে, সবাই বুঝছো বলো তো, সবাই বুঝছো কিভাবে আসছে, ঘুরতেছে, তারা অবশ্যই কেন্দ্রমুখী বল কাজ করবে। স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া আছে, তাহলে স্থির ঘর্ষণ বল কাজ করবে। সো ওইখান থেকে সম্পর্ক স্থাপন করে নিলেই আমরা আমরা কি ভির মান পেয়ে যাব, যে সর্বোচ্চ কত বেগে সে ঘুরতে পারবে। সো এইটা আসলে এখানে ভির মান আসে, এটা হবে মানে রুট ওভার আসবে, রুট ওভার আসবে, রুট ওভার, রুট ওভার নিউ এস আর জি আসে, কারণ আমাদের তো ভি স্কোয়ারের মান বের করতে বলে নাই, ভির মান বের করতে বলছে। তাহলে আমাদের কি হবে, আমাদের ওই ঘুরে উল্টে দেখো রুট ওভার কোনো নাই, পাওয়ার হাফ নাই, তার মানে ওই সিটাই দাগাইতে হবে, তার মানে ওই সিটাই দাগাইতে হবে। যদি এমন থাকতো যে ভাইয়া নিউ এস আর জি তার উপরে পাওয়ার হাফ, তখন এটাই দাগাইতে হতো, কারণ রুটের মানেই পাওয়ার হাফ, বাট এরকম কোনো অপশন নাই, দেখছো, দ্যাটস ওয়াই আমরা সি নাম্বারটা দাগাচ্ছি। ওকে, বুঝছো রে, বলো বুঝছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব, আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাইয়া 0.25 ভরের কোনো পাথর খণ্ডকে 0.75 লম্বা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরানো হলে সুতার টান কত। দেখো এই যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, দ্যাট মিন্স কেন্দ্রমুখী বল কাজ করবে, তার মানে ওই টান বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, তার মানে টি আর এফ একই জিনিস। তার মানে আমরা কি জানি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাই না, কেন্দ্রমুখী বল নির্ণয় সূত্র। তাহলে দেখো এখন তোমাকে দেওয়া আছে কিন্তু যে ভাইয়া এত বার, তার মানে এন, এটাকে তুমি এখন কোন আমাদের ভাঙাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে এম ভি স্কোয়ারের জায়গায় ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার পাচ্ছি, আর নিচে কিন্তু একটা আর আছে, তাহলে এই আর কেটে দাও, এই আর কেটে দাও, তাহলে আমাদের এম ওমেগা স্কোয়ার আর পাচ্ছি। তাহলে এখন মান বসাই দাও, যে ভাইয়া এম এম এর মান কত, 0.25। ক্যালকুলেশন নিয়ে প্যারা খাও না, কারণ যে বিজ্ঞান প্রযুক্তিতে ক্যালকুলেটর ইউজ ছিল, বাট এটা হাতে ক্যালকুলেশনও করা যাবে, খুব সিম্পল, দেখো আমি দেখাই দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে ওমেগা, ওমেগার মান কত 2 পাই টি, 2 পাই এন বাই টি, তাহলে এন এর মান কত 90 বার ঘুরতেছে, 90 বার ঘুরতেছে, ডিভাইডেড বাই টি, টি প্রতি মিনিটে, তাহলে 60, তার উপরে কিন্তু স্কোয়ার আছে। আর এর মান কত ভাইয়া, আর এর মান এত দশমিক লম্বা সুতার এক প্রান্তে বেঁধে, ঠিক আছে, এত দশমিক, তাহলে এটাই হচ্ছে ব্যাসার্ধ 75। তাহলে দেখো শূন্য শূন্য কাটা, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তার মানে 2 2 কাটা, তাহলে এখানে আছে পাই 3, 3 আর পাই আছে 3 পাই, তার মানে আমরা এখানে 3 ধরে নাও হাতে ক্যালকুলেশন সুবিধার্থে, 3 তিরিকে আমাদের 9, তাহলে 9 9 81 ইন্টু 0.25 ইন্টু 0.75। ওকে, তাহলে মনে মনে ধরো দশমিক নাই, এটা দশমিক নাই, এটা দশমিক নাই, তুমি গুণ করবা, গুণ করে 4 ঘর আগে দশমিক বসাই দিবা, তাহলেই আনসার চলে আসবে। ওকে, সবাই একটু উত্তর বলো দেখি আমাকে, সবাই একটু উত্তর বলার চেষ্টা করো, সবাই একটু উত্তর বলার ট্রাই করো দেখি। সবাই উত্তর বলার ট্রাই করো। দেখো এইটা সিম্পল ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসতেছে, দেখবা যে 16-র আশেপাশে চলে আসবে। ঠিক আছে, 16 না তো 15-র আশেপাশে চলবে, কারণ হচ্ছে তার থেকে একটু বেশি হবে, কারণ আমরা এখানে কমাই দিছি, 3.14 কে 3 ধরছি। ঠিক আছে,
বাট দেখো ওই 16-র আশেপাশে বা 15-র আশেপাশে আর কোনো অপশন নাই, এটা হাতে ক্যালকুলেশনও করা যাবে খুব ইজিলি। বুঝছো? দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। নেক্সটে আসি আমরা। দেখো কোন জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটা? দেখো আমাদের দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটা? I = IG + MH²। তাহলে IG + MH², দ্যাট মিন্স এই যে সমান্তরাল বলছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ডি নাম্বার হবে। দেখো ভুল করা যাবে না, এই যে IG MK² এটা কখনো করা যাবে না, H² কিন্তু, এটা মাথায় রাখবা। আর একটা আছে লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য কোনটা? সেটা হচ্ছে আমাদের এই যে এ নাম্বারটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সো দুইটো উপপাদ্য আছে, এটা মনে রাখবা। এটা থেকে কোনো ম্যাথ আসে না, বুয়েটে ম্যাথ আসছিল রিসেন্ট টাইমে, ভার্সিটিতে ম্যাথ আসে না, ভার্সিটিতে জাস্ট সূত্রটাই আসে থিওরি টাইপ প্রশ্ন হিসেবে। লম্ব অক্ষ উপপাদ্য কোনটা, সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটা, এটা জানলেই এনাফ। ঠিক আছে, এটা জানলে এনাফ। কিন্তু এখান থেকে বুয়েটে রিসেন্ট সালে প্রশ্ন আসছিল, সো দরকার নাই আমাদের ভার্সিটিতে যে স্ট্যান্ডার্ড আসে এখানে জাস্ট আমরা সিম্পল রাখলেই চলবে। ওকে, বুঝছো? আচ্ছা সাদেকা 26 বুঝো নাই, এত দেরিতে কমেন্ট করছো। আমি 28-এ চলে আসছি, 26 বুঝো নাই, 26 বুঝো নাই, 26 বুঝে নাই, 26 বুঝেন নাই কেন ভাই? দেখো আমি আবার বুঝাই। ধরো আমার একটা রাস্তা আছে এখানে, তুমি একটা গাড়িতে করে, ধরো একটা যানবাহনে করে এই দিকে ঘুরতেছো। তাহলে এই গাড়িটা এই কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে না? তাহলে এটা কি বল? কেন্দ্রমুখী বল। আর এখানে রাস্তায় তো ঘর্ষণ আছে ভাই, তাই না? প্রশ্নে দেখো বলা ছিল স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই যে নিউ এস। তাহলে এই দিকে আমাদের একটা ঘর্ষণ বলও কাজ করবে, তাই না? তাহলে দেখো ঘর্ষণ বল, এখন এই গাড়িটা কি হইলে এই দিকে ছুটে যাবে না, এই দিকে ছুটে যাবে না, এই শর্তটাই তোমাকে খুঁজে বের করতে হবে। যে ভাই এই গাড়িটা তো এইখানে ছুটে যাইতে পারতো, তাই না? অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারতো, কেন ছুটে যায় না, এটাই তোমার কাছে প্রশ্ন চাইছে। তাহলে এইদিকে বল কাজ করতেছে কি ভাইয়া? এদিকে বল কাজ করতেছে এফসি, আর এইদিকে ঘর্ষণের কারণে কি কাজ করতেছে? আমাদের স্থিতি ঘর্ষণ বল এফএস। তাহলে স্থিতি ঘর্ষণ বলের কি সূত্র জানি আমরা? দেখো এফ ইকুয়াল টু, বেসিক সূত্র হচ্ছে নিউ আর। তাহলে এইটাকে আমরা এফ ইকুয়াল টু নিউ এস আর লিখতে পারবো, আবার এফ ইকুয়াল টু নিউ কে আর লিখতে পারবো। এখন আর উলম্ব প্রতিক্রিয়া বল, উলম্ব প্রতিক্রিয়া বল এমজি, তার মানে এফ ইকুয়াল টু নিউ এস এমজি, অথবা আমরা নিউ কে এমজি। যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক থাকতো তাহলে আমরা নিউ কে ইউজ করতাম, যেহেতু স্থিতি ঘর্ষণ পরীক্ষায় প্রশ্নে আছে, তাহলে আমরা এফ এর মান পাইলাম। তাহলে দেখো এই বলটা কাজ করতেছে এইদিকে, এই বলটা কাজ করতেছে এইদিকে। আবার কেন্দ্রমুখী বল, এটাকে ভাঙলে আমরা সূত্র কি জানি? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে বলো দেখি, তাহলে ভাইয়া বলো দেখি যে ভাইয়া আমাদের কি কাজ করলে, কি কাজ করলে, কি কাজ করলে আমাদের এটা বাইরের দিকে ছুটে যাবে না, কোন শর্ত? তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? যে ভাইয়া আমাদের শর্তটা হচ্ছে যে এই যে কেন্দ্রমুখী বল যে পাচ্ছি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর লেস দেন ইকুয়ালস টু এই যে স্থির ঘর্ষণ গুণাঙ্কের যে বল মানটা আছে, তাহলে নিউ এস এম জি। তাহলে দেখো এই যে এম এম কাটা, এখন ভির মান বের করতে বলছে, তাহলে ভি স্কোয়ার, তাহলে এই আটটাই বেশি পার হয়ে যাবে, তাহলে লেস দেন ইকুয়ালস টু নিউ এস আমাদের জি আর বা আর জি একই কথা। তাহলে আমরা ভি লেস দেন ইকুয়ালস টু আমাদের এইটাকে পার করে দিলে রুট হয়, তাহলে নিউ এস আর জি পাচ্ছি, অথবা এটাকে এইভাবেও লেখা যায় যে নিউ এস আর জি তার উপরে কত ভাইয়া? পাওয়ার হাফ। তো অপশনে আমাদের এই যে রুটও ছিল না, আবার পাওয়ারও ছিল না, রুটও ছিল না, পাওয়ারও ছিল না, রুটও ছিল না, পাওয়ারও ছিল না, দ্যাট মিন্স নিউ এস আর জি বসাইছি। ঠিক আছে, বুঝছো? এখন বলো বুঝছো? এখন বলো বুঝছো? বুঝছো রে? বুঝছো? বুঝছো বলো। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে ভাইয়া? ওকে, বুঝতে পারছি। আচ্ছা চলেন তাহলে এখন এই যে পরেরটায় আসি আমরা। দেখো ভরবেগের মাত্রা, এইগুলো ছোট বাচ্চার কোশ্চেন। ভরবেগের মাত্রা তার মানে এম ভি, তার মানে এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে এম এল টি ইনভার্স ওয়ান কোথায় আছে? এই যে এ নাম্বারটাই রাইট আনসার। ওকে,
বাট এগুলো না আসে, দেখো অনেকবার আসছে, ইসলামিক ইউনিভার্সিটি 2বার আসছে, বঙ্গবন্ধু সরি আমাদের হচ্ছে কিসে আসছে, এটা হচ্ছে মৌলানা ভাসানীতে আসছে। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই আমরা। এই যে এগুলো মৌলিক বল থেকে আসছে যে ভাই কোনটা সব থেকে শক্তিশালী বল, আমরা জানি সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এগুলো না একদম থিওরি টাইপ প্রশ্ন, এগুলো তোমরা পড়তে পড়তে বুড়া হয়ে গেছো, এডমিশন টেস্টের লাস্ট ফেজে চলে আসছো তোমরা, এগুলো এখন তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। তো চলো আমরা পরেরটাই যাই। তো দেখো আমাদের কি বলছে ভাইয়া, 40 কেজি ও 60 কেজি ভরের দুটি পরস্পর বিপরীত দিকে, দেখো এই যে দিক কিন্তু খেয়াল রাখতে হবে, বিপরীত দিক থেকে যথাক্রমে 10 ms ইনভার্স 1 এবং 5 ms ইনভার্স 1 বেগে যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পরে দুটি বস্তু একসাথে যুক্ত অবস্থায় চলতেছে, দ্যাট মিন্স মিলিত বেগ বের করতে বলছে। তাহলে দেখো আমরা কি বিপরীত দিকে যদি আসে, এইটা এই দিকে আর একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাহলে অবশ্যই মাইনাস আসবে। তার মানে m1v1 মাইনাস m2u2 ইকুয়াল টু, যদি মিলিত অবস্থায় চলতেছিল তার মানে m1 প্লাস m2 ইন্টু ভি। সূত্র জানি, তাহলে এই যে ভাইয়া এইটা খেয়াল রাখতে হবে যে মাইনাস কেন হলো, কারণ বিপরীত দিক থেকে আসতেছে, বেগ ভেক্টর রাশি একটা প্লাস হলে একটা মাইনাস আসবে। ওকে, তাহলে এই ভিটাই বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল টু দেখো, তাহলে ওই যে m1 m2 নিচে ভাগ হবে, তো আমি একবারে মান বসাই দিই। তাহলে প্রথমটার মান 40 10 মাইনাস 60 ইন্টু 5 ডিভাইডেড বাই 40 আর 60 100। তাহলে এখানে কত আসছে 400 মাইনাস 5 6 30 300 ডিভাইডেড বাই 100, তার মানে 100 ভাগ, তার মানে 1 আসতেছে, দ্যাট মিন্স সি নাম্বারটা রাইট आंसर। ওকে, আমাদের কি ভাইয়া, তাহলে আমাদের সি নাম্বারটা রাইট आंसर আসতেছে। তাহলে 31 কত, 31 হচ্ছে সি। খুবই সহজ প্রশ্ন। নেক্সটে আসি, দেখো একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হাফ mr²। ওকে, চক্রগতি ব্যাসার্ধ কত? ওকে, সো দেখো এটা খুব সুন্দর একটা কোশ্চেন, জড়তার ভ্রামক দিয়েই দিছে তোমাকে, বের করতে বলছে চক্রগতি ব্যাসার্ধ কত। ভাই আমরা কি জানি যে ভাইয়া i ইকুয়াল টু mk² জানি, তাহলে চক্রগতি ব্যাসার্ধ এই যে কে, তার মানে কে ইকুয়াল টু আমরা রুট ওভার i ডিভাইডেড বাই m পাবো, তাই না? তাহলে i এর মান দেওয়াই আছে, দেখো হাফ mr² ডিভাইডেড বাই m, তার উপরে আবার রুট, তাহলে mm কাটা, তার মানে আমরা পাচ্ছি হাফ, একবারে রুট করে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইনটু r। তাহলে r বাই রুট 2 কোথায় আছে, এটাই आंसर, এই যে সি নাম্বারটা। দেখছো সব দেওয়াই আছে, জাস্ট ফরম্যাটিং করতে হবে, সব দেওয়াই আছে, জাস্ট ফরম্যাটিং করতে হবে, সব দেওয়াই আছে, জাস্ট আমরা কি করব ভাইয়া, ফরম্যাটিং করব। ওকে, নেক্সটে আসি, চলো নেক্সট কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দাও। এই যে এই কোশ্চেনটা এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ আমার কাছে কেন জানি মনে হয় চলে আসবে, কারণ রিসেন্ট টাইম এটা বুয়েটেও প্রিলিতে আসছিল এবং খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আমি তোমাদের একটা মহা একটা শর্টকাট শিখাই দিব এটাতে। বেসিক নিয়ম দিয়ে করতে গেলে হাতে ক্যালকুলেশন করতে ঝামেলা হয়, আবার ফরম্যাটিং করতে হয়, সময় সাপেক্ষ হয়, আমি তোমাদের একদম একটা শর্টকাট টেকনিক শিখাই দিব। দেখো রকেটের ম্যাথ নরমালি এডমিশন টেস্টে খুব একটা আসতে দেখা যায় না, কিন্তু রিসেন্ট টাইম যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, এই কোশ্চেনটা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আসছে। ওকে, দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ড পর এর ভর 1 ডিভাইডেড বাই 60 অংশ হারায়। রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ 3600 ms ইনভার্স 1 হলে রকেটের ত্বরণ কত? এই কোশ্চেনটা বাবা দেখো আমি একটা শর্টকাট শিখাই দিই, এটা তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। দেখো যদি তোমাকে এরকম এত অংশ হারায় তারপরে ত্বরণ বের করতে বলে, তাহলে ত্বরণ a ইকুয়াল টু তুমি লিখতে পারবা যে v ডিভাইডেড বাই n ইনটু t মাইনাস g। এটা হচ্ছে শর্টকাট, কিন্তু কি তোমাকে মনে রাখতে হবে যে ভাই 1 ডিভাইডেড বাই n অংশ যদি ভর হারায় শুধুমাত্র তখনই এই সূত্রটা পড়বে, হারায় যদি হারায়। ওকে, এবং অলওয়েজ তোমাকে এরকমই দেওয়া থাকবে যে এত 1 ডিভাইডেড বাই সামথিং অংশ হারায়। তাহলে এখন মান বসাই দাও, দেখো এখানে কত 3600 বেগের মান, ওই যে বেগ 3600, n এর মান কত পাবা, এই যে n এর মান 60, 1 ডিভাইডেড বাই n, তাহলে 60 ইনটু কত প্রথম 2 সেকেন্ড, তার মানে t এর মান 2 মাইনাস 9.8। তাহলে এখন দেখো, তাহলে 120, তাহলে 3600 120 শূন্য শূন্য কাটো মাইনাস 9.8, তাহলে কত আসতেছে 3 12, দ্যাট মিন্স আমাদের হচ্ছে 30 মাইনাস 9.8, দ্যাট মিন্স 20 পয়েন্ট সামথিং, বি নাম্বারটা। বুঝছো? দেখো এটা আমার কেন জানি মনে হয় ইনশাআল্লাহ তোমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, এত হারাইলে ডিরেক্ট আমাদের স্পেশাল টেকনিক ত্বরণ বের করার v ডিভাইডেড বাই nt মাইনাস g, v ডিভাইডেড বাই nt মাইনাস g, v ডিভাইডেড বাই nt মাইনাস g, একদম খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবা।
একদম দেখা মাত্রই চোখের পলকে উত্তর করে ফেলতে পারবা। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া দেখো এটা ক্যালকুলেশন নিয়ে প্যারা খাবা না। দেখো এখানে সাস্টে, জগন্নাথে সাস্টে আলটিমেটলি ক্যালকুলেটর ছিল তখন, অনেক আগের কোশ্চেন। এখন থাকলে একটু মান চেঞ্জ করে দিবে। দেখো এখানে ঝামেলা লাগছে হচ্ছে এই যে ট্যান থিটার মানটা ওইখানে 1/বাই সামথিং চলে আসবে। আগে আমরা পড়ি, আগে ফরমেশনটা দেখি। দেখো 75 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি মোটরসাইকেল আরোহী কত বেগে ঘুরলে এর উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে? কত বেগ বের হচ্ছে, তার মানে আমরা জানি যে ভাই ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি, বেগের মান বের করতে বলছে, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। ওকে, তাহলে রুট ওভার আর এর মান কত ভাই 75, জির মান 9.8, ট্যান থিটার মান ট্যান 30 ডিগ্রির মান 1/√3। দেখছো, তো এইখানে হাতে ক্যালকুলেশন এই যে এই বাবা ঝামেলা করে ফেলছে। ঠিক আছে, সো জাস্ট ফরমেশনটা মনে রাখো। এখন আসলে মান চেঞ্জ থাকবে, দেখবে যে এমন একটা মান চলে আসছে যে আলটিমেটলি ইজিলি হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে। দেখো এটা 1/√3, √3 এর মান 1.7, তাহলে 1/1.7, তারপরে এটা গুণ করতে হবে, তারপরে রুট ওভার করতে হবে। এটা প্যারা খায়ও না, এটা ক্যালকুলেটর ছিল, সাস্টেও আসছিল। সো তুমি জাস্ট ফরমেশনটা মনে রাখো। ঠিক আছে, ফরমেশন দেখবা যে সি নাম্বার 20 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখবা যে ভাইয়া 20 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, তুমি জাস্ট ফরমেশনটা মনে রাখো যে বেগ চাইলে কিভাবে করলাম আমরা, হাতে ক্যালকুলেশন নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। নেক্সটে আসো। দেখো কি বলছে, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, দেখি সবার আগে কে পারো। সো একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করতেছে রৈখিক বেগে। একদম সহজ কোশ্চেন, ভি ইকুয়াল টু ওমেগা আর, দ্যাট মিন্স আমাদের এখানে যেহেতু 30 বার এন এর মান দেওয়া আছে, তাহলে 2 পাই এন, এন এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই টি প্রতি মিনিট, দ্যাট মিন্স 60 সেকেন্ড, ব্যাসার্ধের মান 2, তাহলে 0 0 3 2 গুণ 6, 2 2 কাটা 2 পাই। এটা আমরা আগেও করছিলাম। সো এটা আমরা আজকের ক্লাসেই আগে আরেকবার করছিলাম, ডি নাম্বারটা রাইট আনসার। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা জিএসটি তে আসার মতো প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিছি আমাদের এই ক্লাসে। তো সবাই আমাকে একটু বলো যে সবাই 100% সবকিছু বুঝতে পারছো কিনা, কোনো জায়গায় ঝামেলা আছে কিনা। আমরা একদম হ্যাঁ সব প্রশ্ন সমাধান করে ফেলছি। ওকে, সবাই আমাকে একটু বলো যে ভাইয়া আপনারা সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা, সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা, এবং এ টু জেড অল ক্লিয়ার কিনা। এ টু জেড ভাইয়া অল ক্লিয়ার কিনা, এ টু জেড অল ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে সবাই 100% বুঝতে পারলা কিনা। আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শেষ করে ফেলছি, নিউটনিয়ান বলবিদ্যা শেষ। ওকে, সো তোমরা একটু আমাকে কমেন্টে বলো, আমি একটু স্লাইডটা সেভ করে নেই ততক্ষণে। সো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, এবং সবাই সবকিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু জাস্ট কাইন্ডলি জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিউটনিয়ান মেকানিক্স খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে ফেলেছি, খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে ফেলেছি। সবার সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ওকে, ডান। তাহলে আমি এটা কেটে দেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট সপ্তাহে, কারণ আমরা টানা 2টা ক্লাস করে ফেলছি ফিজিক্সে। তারপরে আবার নেক্সট সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।